আজকে আমি ক্লাস 12 এর পরবর্তী প্রবাহ এসি চ্যাপ্টারটিকে যে আমরা কি করব শর্টকাট ভাবে রিভিশন দিব। ঠিক আছে, যাতে করে তোমাদের অঙ্ক করার জন্য কি হয় সেটি সুবিধা হয়। এটি শর্টকাট ভাবে রিভিশন দেওয়ার পর তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। আমি সমস্ত রকমের যাবতীয় যত কিছু অঙ্কের জন্য তোমাদের প্রয়োজন আমি সবকিছু তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে, যাতে করে তোমরা অঙ্কগুলি করতে তোমাদের কি হয় সুবিধা হয়। তাহলে দেখো, প্রথমে আমরা কি বুঝবো, কি বলা হচ্ছে এসি চ্যাপ্টার। এসি চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কি জানবো, প্রথমে যে পরিবর্তী প্রবাহ বলতে আমরা কি বুঝি। তাহলে কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বদা কি হয় একই অভিমুখে না চলে। দেখো, একই অভিমুখে কোথা চলে, ডিসি বর্তনীর ক্ষেত্রে। এসি বর্তনীর ক্ষেত্রে কি হয়, প্রবাহটা কি হয় চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। তো বরাবর বিপরীতমুখী হয়, নির্দিষ্ট সময় অন্তর কি হয় বরাবর বিপরীতমুখী হয়, এবং প্রবাহ মাত্রার মানও সময় সাপেক্ষে কি হয় পরিবর্তনশীল হয়। এই যে অবিমুক্ত পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে মান ধীরে ধীরে বাড়ছে কমছে, এবং কোনো কোনো সময় কি সর্বোচ্চ হবে আবার কোনো সময় কি হবে সর্বনিম্ন হবে। এই যে সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে, এই ধরনের প্রবাহকে আমরা কি বলি, পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আমরা সাইন ধর্মীয় গ্রাফ আঁকতে পারি। আবার তরঙ্গ এটাকে আমরা বলি কি ত্রিভুজাকার, আবার এটাকে বলি কি বর্গাকার। সব থেকে যেটি আমাদের ব্যবহারিক ক্ষেত্রে ইউজ হবে সেটি হচ্ছে কি সাইন ধর্মী। ঠিক আছে, এটির ক্ষেত্রে আমাদের সমস্ত রকমের কিছু সব সাইন ধর্মী দিয়ে আমরা কি করব করব। তাহলে দেখো, তারপরে ডায়নামো। ডায়নামো বলতে আমরা কি বুঝি, যে যন্ত্র চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান পরিবাহী কুণ্ডলীর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে আমরা কি বলি ডায়নামো। যে একটি চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, এই যে একটি চৌম্বক ক্ষেত্র এন মেরু একটি এস মেরু, এবং এই চৌম্বক ক্ষেত্রটিকে ঘূর্ণায়মান পরিবাহী কুণ্ডলীর, এই যে একটি কুণ্ডলী ঘূর্ণায়মান যে ঘুরবে, ঠিক আছে, সে কি করবে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে। কি করে দেখো, এটা হচ্ছে কি নর্থ মেরু, একটা সাউথ মেরু। এই নর্থ মেরু সাউথ মেরুর মধ্যে একটি কুণ্ডলীকে আয়তাকার কুণ্ডলীকে রাখা হয়েছে। ঠিক আছে, যার ফলে এটা টোটালি কি হয় বলো না, যে তড়িৎচুম্বকীয় আবেশের নীতিকে ভিত্তি করে পুরোপুরি। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় আবেশের নীতি কেমন ভাবে ভিত্তি করে, যে কোনো একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি হয়, যদি কাউকে আমরা ঘূর্ণন করাই মানে ঘুরাই, তাহলে সেক্ষেত্রে কি হয় বলরেখার পরিবর্তন হয়, যার ফলে ফ্লাক্সের পরিবর্তন হয়। ঠিক আছে, চৌম্বক মানে অর্থাৎ বলতে পারি আমরা নর্মাল ভাবে বলতে পারি কি যে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, যার ফলে কি হয় ফ্লাক্সের পরিবর্তন হয়। আর ফ্লাক্সের যখন পরিবর্তন হয় তখন কি হয় আবিষ্ট তড়িৎচলকগুলো সৃষ্টি হয়, আর তার থেকে কি হয় আবিষ্ট প্রবাহ পাওয়া যায়। এটা আমরা তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টার থেকে বুঝেছিলাম। ঠিক আছে, আর সেইখান থেকে কি হয় একটানা ঘোরানোর ফলে কুণ্ডলীটিকে, এই যে একটানা ঘোরানোর ফলে ঘূর্ণনের ফলে কি হয়, এই ফলে যন্ত্রটি থেকে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে মনে করি যে এই যে এটি এন মেরু এটি এস মেরু, আর এই যে কুণ্ডলীর যেটি এই যে অংশটি, এই অংশটি হচ্ছে এটি। প্রথমে মনে করে নিলাম আমরা কি যে থিটা কোণে আছে। তো এটিকে যদি আমি এক্সপ্লেন করতে যাই যে থিটা কোণে আছে, সেটিকে যদি আমি নর্মাল ভাবে এক্সপ্লেন করতে যাই যে কি করে থিটা কোণ হলো, বা আমরা ডাইরেক্ট থিটাও ধরতে পারি, আবার এভাবেও করতে পারি যে প্রথমে আমাদের কি ছিল আলফা অ্যাঙ্গেলে ছিল। এই যে প্রথমে কি ছিল আলফা অ্যাঙ্গেলে ছিল। এই যে মনে করি যে কুণ্ডলীটি কি হচ্ছে ঘুরছে। ঠিক আছে, তো প্রথমে মনে করো কত ছিল আলফা অ্যাঙ্গেলে ছিল। তারপর ওমেগা বেগে টি সময় ধরে ঘূর্ণনের পর, ওমেগা বেগে টি সময় ধরে ঘূর্ণনের পর তার কৌণিক সরণটা কত হয়েছে ওমেগা টি। এটা কত হয়েছে ওমেগা টি। আমরা জানি যে কৌণিক বেগ সমান কি হয় থিটা বাই টি, তাহলে থিটা সমান কি হয় ওমেগা টি। কৌণিক সরণ যে কোণ বরাবর কতটা সরণ হয়েছে, কত ওমেগা টি। তার টোটাল কত হচ্ছে ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, তাহলে এটি কেমন ভাবে হচ্ছে, মনে করো একটা কুণ্ডলী আছে, তো প্রথমে কুণ্ডলীটি মনে করো এভাবে আছে, যে মনে করো এটা চৌম্বক ক্ষেত্র, আর কুণ্ডলীটিও কি আছে সোজাসুজি এই বরাবর আছে, মানে কুণ্ডলীটি মানে কুণ্ডলীর যে ক্ষেত্র ভেক্টর সেটি। তো কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর কোনটি, এখানে দেখো যে এটি দেখতে পাচ্ছ ক্ষেত্র ভেক্টর কি হয় সবসময় তল বরাবর কি হয় লম্ব বরাবর। তো এখন নিচের দিকে আছে, আমি পরের ছবিতে দেখাবো সেটি সব রকম ভাবেই দেখাবো। ঠিক আছে, তাহলে এটি একটি অ্যাঙ্গেলে ছিল প্রথমে। তো প্রথমে অ্যাঙ্গেলে ছিল, তো কত অ্যাঙ্গেলে ছিল প্রথমে আলফা অ্যাঙ্গেলে ছিল। তারপর ঘোরাতে ঘোরাতে কি হবে সেটি থিটা অ্যাঙ্গেল চলে গেছে। এখন দেখো এই অ্যাঙ্গেলটি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্র তো এই বরাবর। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র তো এই বরাবর, এই বরাবর। আর তার সাথে এই যে ক্ষেত্রফল ভেক্টর এই বরাবর আছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো সেই 90 ডিগ্রি না ধরে আমরা কি করছি প্রথমে আলফা থিটা এইভাবে ধরছি। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখন কি লিখতে পারি, যে ফাই সমান বি এ কস থিটা।
ঠিক আছে, তাহলে cos থিটার জায়গায় আমরা কি লিখতে পারি ওমেগা টি প্লাস আলফা। ঠিক, এটা হচ্ছে কি আমার ফ্লাক্স। আর যখন আমরা ই সমান কি জানি, ই সমান জানি মাইনাস ডি ফাই বাই ডিটি, যখন এর ডেরিভেটিভ করা হবে, ঠিক আছে, তখন আমরা একটি মান পাবো, যে মানটি হচ্ছে কত, ই সমান এন এ বি ওমেগা সাইন ওমেগা টি প্লাস কত আলফা, যেখানে সাইনের পর যে এই যে অংশটি সেটিকে আমরা কি বলি দশা। ঠিক আছে, আর এই যে সাইনের আগের যে অংশটি সেটিকে আমরা বলি শীর্ষ মান। তাহলে এই শীর্ষ মানের মান কত, এই শীর্ষ মানের মান হচ্ছে ই নট সমান এন এ বি ওমেগা। ঠিক আছে, এটি হচ্ছে কার মান, শীর্ষ মানের মান। ঠিক, তা তোমাদেরকে যেটি সব থেকে মনে রাখতে হবে সেটি হলো এটি, যে বি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য বিশিষ্ট সুষম চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে আবর্তনশীল এন পাক সংখ্যা যুক্ত এবং এ ক্ষেত্রফল যুক্ত আয়তাকার কুণ্ডলীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হচ্ছে ই সমান ই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। কোনো কোনো সময় আমরা এটাকে থিটা দিয়েও লিখতে পারি, মানে ই সমান ই নট সাইন থিটা। ঠিক আছে, যেখানে ওমেগা টি প্লাস আলফাটিকে আমরা কি বলতে পারি, সরি আলফা, যেখানে ওমেগা টি প্লাস আলফাটাকে আমরা কি বলতে পারি দশা। সাইনের পর যাই থাকবে সেটি অ্যাঙ্গেল দশা। ঠিক আছে, তাহলে পরিবর্তী বিভবের সাধারণ রূপ বলা হবে এটিকে, যে পরিবর্তী বিভবের সাধারণ রূপ কি, ই সমান তড়িৎ ই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। ই বলতে আমরা তড়িৎচালক বল বলবো, আর ভি বলতে কি বলবো আমরা বিভব বলবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক, তাহলে এটি হচ্ছে, এটি প্রুফ করার পর আসে। ঠিক আছে, এটি প্রুফ করার পর এটি আসে। ঠিক, তাহলে তারপরে দেখো কুণ্ডলী ও বহিবর্তনীর রোধ আর হলে, ঠিক আছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ আই সমান কি ই বাই আর। দেখো আমরা নর্মালি কি জানি, ই সমান ই নট সাইন ওমেগা টি। ঠিক আছে, তা আমাদেরকে যদি প্রবাহ মাত্রা বার করতে বলা হয় তাহলে কি হবে ই বাই আর। আর এর মান তো আমাদের জানা আছে, এর মানে যে ই নট সাইন ওমেগা টি প্লাস আলফা বাই আর। সাইনের আগে যাই থাকবে সেটি শীর্ষমান হবে, যেহেতু সমীকরণটি কার প্রবাহের, তাহলে সাইনের আগে যে শীর্ষমান আছে সেটি কত ই নট বাই আর, সেটিকে আমরা কি বলতে পারি আই নট। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে আমাদের দুটি সমীকরণ হচ্ছে, একটি কি ই সমান ই নট সাইন ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস আলফা, আর ভি সম, এটাকে আমরা ভি সমানও বলতে পারি, যে ভি সমান কত সাইন ওমেগা টি প্লাস আলফা। আবার আই সমান কি হবে, আই সমান হবে আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে সব থেকে কাজের জিনিস হলো, গোটা এসি চ্যাপ্টারে সব থেকে কাজের জিনিস হলো এই দুটি, বা কোনো কোনো সময় ই দিয়েও বলা হয়, আবার কোনো কোনো সময় কি দিয়ে বলা হয় ভি দিয়েও বলা হয়। দেখো ওই যে কুণ্ডলীটি একটু আগে তোমাদেরকে দেখালাম আমি, যে কুণ্ডলীটি কেমন ভাবে ঘুরছে। দেখো এখানে তোমাদেরকে জুম করে একটু দেখাই আমি। দেখো প্রথম কুণ্ডলীটি এভাবে ঘুরে গেছে, এই যে ক্ষেত্রফল ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র নর্থ মেরু থেকে সাউথ মেরু দেখো একদিকেই আছে। ঠিক আছে, তখন গ্রাফটি দেখো এখান থেকে শুরু হচ্ছে। ঠিক, আবার কি হলো, যে উপর দিকে উঠে গেছে, এখানে আছে আমার কি ক্ষেত্রফল ভেক্টর। তাহলে এখন ক্ষেত্রফল ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, এই পয়েন্টে আবার চৌম্বক ক্ষেত্র এদিকে আর এদিকে আবার কি হলো 0 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে। তো এটি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র এদিকে আর ক্ষেত্রফল ভেক্টর এদিকে, মানে কত থিটা সমান এখন হয়ে যাচ্ছে কত 0 ডিগ্রি। এটাকে থিটা সমান কত হচ্ছে 90 ডিগ্রি, এই পয়েন্টটিতে 90 ডিগ্রি। এটা তো আমাদের 90 ডিগ্রি পার্ট। আর এটা আবার কি হচ্ছে 0, এই চৌম্বক ক্ষেত্র এদিকে আর ক্ষেত্রফল কি হচ্ছে এদিকে বা 180 ডিগ্রি। এবার থেকে নেগেটিভ ভ্যালু যাবে। ঠিক আছে, তাহলে আবার নিচে নামে গেছে, নিচে তাহলে চৌম্বক ক্ষেত্র এদিকে আর ক্ষেত্রফল ভেক্টর এদিকে 90 ডিগ্রি। আবার সে প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র এদিকে এদিকে এইভাবে কি হচ্ছে ঘুরছে, এইভাবে ঘুরছে। ঠিক, তাহলে আমরা ওই জন্য থিটার জন্য বের করেছি, যাতে করে আমরা যে কারোর জন্য বের করতে পারি। ঠিক আছে, তাহলে তারপর দেখো তোমাদেরকে এখান থেকে শুধুমাত্র জানতে হবে কি ভি সমান ভি নট সাইন ওমেগা টি প্লাস আলফা, আই সমান আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, এরপর দেখো আমরা কি জানি, যে আই নট আর মাইনাস আই নট, এই যে এখানে আমরা বলতে পারি কিনা যে আই নট হচ্ছে শীর্ষ মান, শীর্ষ মান। এর ক্ষেত্রে পজিটিভ শীর্ষ মান কত, সর্বোচ্চ মান কত
সর্বোচ্চ মান হচ্ছে কত প্লাস আই নট, আর সর্বনিম্ন মান কত আছে মাইনাস আই নট। আর বিভবের ক্ষেত্রে কি বলতে পারি প্লাস ভি নট আর মাইনাস ভি নট শীর্ষ মানটা, ঠিক আছে। কেন এই যে এই পয়েন্টের শীর্ষ মান, এটি মাইনাস পয়েন্ট, এটি প্লাস পয়েন্ট, তাহলে এই ভি নটটি যে আগে আছে শীর্ষ মানটি সেটি আবার কি হবে একবার পজিটিভ হবে একবার কি হবে নেগেটিভ হবে, আই নটও কি হবে একবার পজিটিভ হবে একবার কি হবে নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা ছবি এঁকেছি একটি সাইন ধর্মী, এই সাইন ধর্মী এভাবে হয়, ঠিক আছে। সাইন ধর্মের গ্রাফ কি হয় সাইনের গ্রাফ এইভাবে হয়। সাইন জিরো মান কত জিরো, সাইন 90 মান কত 1, এই যে সর্বোচ্চ মান 1, ঠিক আছে। এবং এবার এটা কত হচ্ছে সাইন 90, ঠিক আছে। আবার এটা সাইন 90, এটা সাইন 180, এটা সাইন কত 270, আবার এটা কত সাইন 360। তো এখান থেকে এখানে পৌঁছা মানে হচ্ছে কি একটি কম্পাঙ্ক, বা আমরা কি বলতে পারি একটি পর্যায়কাল, ঠিক আছে। এটা হচ্ছে কি একটি কম্পাঙ্ক এবং একটি পর্যায়কাল আমরা এটাকে বলি। আর যদি এইভাবে থাকতো যে এইভাবে, ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি আমার দুটি কম্পাঙ্ক, ঠিক আছে। যে পার সেকেন্ডে কম্পাঙ্ক কত বলি আমরা, কম্পাঙ্ক কখন বলি আমরা, যে একটি কম্পাঙ্ক বলতে পারি মানে কেমন যে এক সেকেন্ডে কতবার পর্যায় হচ্ছে মানে পুনরাবর্তন হচ্ছে মানে এইভাবে কতবার হচ্ছে, ওটা হচ্ছে কেমন তত কম্পাঙ্ক। যদি মনে করা বলা হয় যে এক সেকেন্ডে 7 বার এই মতো হচ্ছে 7 বার, আমরা বলতে পারি কি 7 আরপিএস, যে পার সেকেন্ডে কত হচ্ছে 7 বার, ঠিক। তাহলে আমরা এখানে কি বের করতে পারি, এখানে আমরা বের করব পূর্ণচক্রে অর্ধচক্রে তার মান কত হয় কত না, সেভাবে আমরা কি করব এটাকে বের করব। তো মনে করো আমাদেরকে যে কোনো ক্ষেত্রে বের করতে বলা হবে যে পূর্ণচক্রে কত হবে। পূর্ণচক্র বলতে আমরা কি বুঝি, পূর্ণচক্র বলতে বুঝি 0 থেকে এখানে, এই যে পুরো একটি পূর্ণ হলো সম্পন্ন হলো, তো এটা আমরা কি বলবো একটি পূর্ণচক্র। অর্ধচক্র কতটা এই যে এতটা, এটা ধনাত্মক অর্ধচক্র, যেহেতু পজিটিভ পার্টটি তাই ধনাত্মক অর্ধচক্র, আর এই পার্টটি কি নেগেটিভ অর্ধচক্র ঋণাত্মক। তাহলে ধনাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে আমি কি বলতে পারি না পূর্ণচক্রের ক্ষেত্রে আমি কি বলতে পারি পূর্ণচক্র। তাহলে পূর্ণচক্রের ক্ষেত্রে আমি যদি থিটা দিয়ে মানগুলি থাকে তাহলে আমরা কি বলতে পারি 0 থেকে 2π, আর যদি সময়কে দিয়ে বলা হয় তাহলে 0 থেকে t, ঠিক আছে। যদি ধনাত্মক অর্ধচক্র বলা হয়, ধনাত্মক অর্ধচক্র বলা হয়, ঠিক আছে, তাহলে কি হবে 0 থেকে পাই, এটা থিটা দিয়ে থাকলে কোণ দিয়ে থাকলে আর সময় দিয়ে থাকলে 0 থেকে কি t/2। আর যদি ঋণাত্মক অর্ধচক্র বলা হয়, ঠিক আছে, তাহলে ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে কি হবে 0 থেকে হচ্ছে কত 0 থেকে না, এবার এখান থেকে হবে, তাহলে মনে করো এই যে এখান থেকে এখানে হবে, তাহলে t/2 থেকে t, তাহলে কত হবে t/2 থেকে t। আর একটা সময় সময়ের দিক থেকে বললাম, আর যদি কোণের দিক থেকে বলা হয় তাহলে কত হবে পাই থেকে 2π। রেঞ্জটা যখন আমরা বসাবো ইন্টিগ্রেশনের মানগুলো সেই সময় রেঞ্জটা কত হবে এভাবে হবে, ঠিক। তাহলে দেখো পরিবর্তিত তড়িৎচালক বল ই সমান ই নট সাইন ওমেগা টি, বা বলতে পারি কি বিভব ভি সমান কি ভি নট সাইন ওমেগা টি, এর পূর্ণচক্রের গড় মান, ঠিক আছে, কত হবে ভি এভারেজের মানটা কত হয় ভি ডিটি বাই ডিটি সমান কত 0। দেখো একটা জিনিস তোমাদেরকে মনে করাই যে যদি আমাকে কারো বার করতে হয়, যে আমাকে যদি বলা হয় যে ওর এভারেজ মান কি করে নির্ণয় করতে হয়, তো এভারেজ মানে সূত্র হচ্ছে কত মনে করো আই এভারেজ, তো আই এভারেজ সমান কি হবে ইন্টিগ্রেশন অফ আই ডিটি বাই কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিটি। এটাই হচ্ছে কি এভারেজ নির্ণয় করার ক্ষেত্রে সূত্র। যে কারো এভারেজ আমরা কি করতে পারি যে সময় সাপেক্ষ নিয়ে থাকবে কোণ নিয়েও থাকবে, তখন আমরা কারো গড় মান নির্ণয় করার ক্ষেত্রে এইভাবে সূত্রটিকে কি করবো ইউজ করবো আই এভারেজ সমান কত ইন্টিগ্রেশন অফ আই ডিটি বাই ডিটি, ঠিক আছে। কারণ আমরা কি জানি নর্মালি আই সমান কি জানি, আই সমান জানি কিউ বাই টি, এই যেভাবে লিখি যে আই সমান কি জানি আমরা কিউ বাই টি। আর ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক মান কত জানি আই এনএসটি, ইনস্ট্যান্টেনিয়াস মান জানি কত এটা হচ্ছে এভারেজ, ঠিক আছে। তাহলে কত হবে ডিকিউ বাই জিটি, ঠিক আছে। তাহলে ডিকিউ সমান কত হবে আইডিটি, যখন ইন্টিগ্রেশন করা হয় তখন কত হয় কিউ সমান ইন্টিগ্রেশন অফ আইডিটি, আর যখন এর মানটা বসিয়ে দেওয়া হয় যে ইন্টিগ্রেশন অফ আইডিটি,
তখন কি হয় বাই ডিটি, তখন ওই সূত্রটি কি হয় আসে, এই যে সূত্রটি। তাহলে যে কারো আমরা যদি এভারেজ মান বের করি তাহলে আমরা এইভাবে সূত্রটি কি করব ইউজ করব। যদি মনে করা হয় তোমাদেরকে বলা হলো যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে, তাহলে বলা যদি ভি এভারেজ নির্ণয় করতে, তাহলে ভি এ ভি জি সমান কত হবে, নির্ণয় সূত্র কি ভি ডিটি বাই কত ডিটি। তাহলে ভি ডিটি বলতে আমরা কি বুঝি ভি নট সাইন ওমেগা টি বাই কত, আর একটা ডিটি আছে বাই কত ডিটি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব কারো এভারেজ নির্ণয় করব, ঠিক। তাহলে ওইভাবে আমরা এভারেজ নির্ণয় করেছি, এটাকে ইন্টিগ্রেশন করার পরে যে ভি এর মান যখন বসিয়ে দেবো আমরা ইন্টিগ্রেশন করার পর তার মান কত পাবো 0, ঠিক আছে। টি টি সমান কি বটে পর্যায়কাল, ঠিক আছে, টি সমান কি হয় পর্যায়কাল, যার মান কত হয় পর্যায়কাল, পর্যায়কাল সমান কত হয় 2π/ω, ঠিক আছে। কম্পাঙ্ক n সমান কি হয় 1/t, বা আমরা এটাও বলতে পারি যে ওমেগা সমান 2πn, তাহলে n সমান কত ω/2π, ঠিক আছে। তাহলে এত কিছু আমরা কম্পাঙ্ক নিয়ে বলতে পারি। কম্পাঙ্ক জিনিসটা কি যে 1 সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন করবে, ঠিক আছে। তাহলে এইসব জিনিসগুলি আমরা বুঝলাম যে ভি এভারেজের মান কত হবে 0 হবে। দেখো এটা আমরা কি করি, এটা আমাদেরকে করে বের করতে হবে। এখন আমি জাস্ট তোমাদেরকে সূত্রগুলি বোঝাচ্ছি। আর আই এভারেজও তাহলে কত হবে সেম 0 হবে, কারণ দেখো আই এভারেজ বসুক আর ভি এভারেজ বসুক, ভিডিটি বা আইডিটি যাই বসুক, ভিডিটি ভি বলতে কি ভি নট সাইন ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে। এটাও সেই আই ওমেগা টি মানে কি আইডিটি মানে কি আই সমান কি আই নট সাইন ওমেগা টি প্লাস কত থিটা বা আলফা, যাই অ্যাঙ্গেল ধরা হোক। যদি পজিটিভ হাফ সাইকেল ধরা হয় তো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে 0 থেকে t/2, একটু আগে বললাম আমি যে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে 0 থেকে t/2 রেঞ্জটা, আর কোণ দিয়ে থাকলে কত 0 থেকে পাই। আর ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে কি হবে t/2 থেকে t হবে, ঠিক আছে। তাহলে দেখো 0 থেকে t/2 এটা হচ্ছে কত 0 থেকে t/2, আর এটাও কি হচ্ছে সেম ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে। তো ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে কি হবে t/2 থেকে কত হবে t, এটা কত t/2 থেকে কত t। জিনিসগুলো সব সেম, যখন আমরা ক্যালকুলেশন করব তখন এইভাবে কি পাবো ভ্যালুগুলি পাবো। তাহলে তোমাদের সব থেকে প্রথম কাজ হলো আমাদেরকে বের করা কি পূর্ণচক্রে, তারপর অর্ধচক্রে, তারপরে আবার কি অর্ধচক্রে, ঠিক আছে। তারপরে আমরা এই শুধুমাত্র ভ্যালুগুলি জানবো, এগুলি তোমাদের আসবে না পরীক্ষাতে, তোমাদেরকে এই ভ্যালুগুলি জানতে হবে। ভ্যালুগুলি তোমরা ভালো করে মুখস্থ করবে, যাতে করে তোমাদের কি অঙ্ক করার সময় কি হয় সুবিধা হয়। আরেকটা জিনিস তোমরা এখানে জেনে রাখবে যে যদি তোমাদেরকে এটা সাইন অপেক্ষকের গড় মান যদি বলা হয় যে সাইন অপেক্ষকের গড় মান কত, দেখো এখানে তো সাইন অপেক্ষকেই বসবে না, ভি সমান কত বসবে ভি নট সাইন ওমেগা টি, তো ভি নটটা তো বের হয়ে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবে কি সাইন থিটা। তো শুধুমাত্র যদি সাইন ওমেগা টি, তো সাইন ওমেগা টি বলতে যা ভ্যালু বার হবে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস এখানে জেনে রাখি, বাকি তো ভি নট তো ধ্রুবকই, তাই আমরা এখানে বলতে পারি কি যে সাইন অপেক্ষক বলতে যাই কিছু হতে পারে, সাইন অপেক্ষক বলতে সাইন থিটা, সাইন ওমেগা টি, সাইন অপেক্ষক এর গড় মান কত 0। আর যদি সাইন স্কোয়ার অপেক্ষক হয়, ঠিক আছে, সাইন অপেক্ষক গড় মান কত আর হাফ, ঠিক আছে। ইন্টিগ্রেশন করার পর আমরা জিনিসগুলো কি পাবো পাবো এইভাবে যে সাইন অপেক্ষকের গড় মান, সাইন অপেক্ষক বলতে আমরা যে কোনো বলতে পারি, সাইন ওমেগা টি যেমন, সাইন ওমেগা টি যেমন মান বসাবো আমরা তখন কি পাবো সেই 0 পাবো, কারণ ভি নটটা তো বের হয়ে যাবে, এই যে ভি নটটা তো বের হয়ে যাবে, শুধুমাত্র সাইন ওমেগা টি বেঁচে থাকবে। তাহলে সাইন অপেক্ষকে তো এটাও তো সাইন অপেক্ষকেই, তাই দেখো পূর্ণচক্রে কি হয় এটা পূর্ণচক্রে সাইন অপেক্ষকের গড় মান কত হয় 0, আর সাইন স্কোয়ার যদি অপেক্ষক হয় তাহলে সেক্ষেত্রে কত হয় হাফ, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার অপেক্ষকের ক্ষেত্রে কি হবে সেটা আমাদের হাফ। তাহলে দেখো পরে এখানে দেখো আমরা লিখে দিয়েছি, দেখো কি লিখে দিয়েছি যে এভারেজ অফ আই বলতে আমরা কি বুঝি এইভাবে বুঝি যে আই এভারেজ সমান কি ইন্টিগ্রেশন অফ আই ডিটি বাই ডিটি। আর যদি মিন স্কোয়ার অফ আই বলা হয়, যদি মিন স্কোয়ার, মিন মানে বলতে আমরা এভারেজই বুঝি, তাহলে মিন স্কোয়ার, তো দেখো কিছুই নেই, শুধু একটা স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে,
আর রুট মিন স্কোয়ার মানে কি একটা রুট। তো আমাদের যে কোনো ক্ষেত্রে এসির ক্ষেত্রে সব থেকে কার্যকর মান হচ্ছে আমাদের কি রুট মিন স্কোয়ার। এসির সব থেকে কার্যকর মান কি হচ্ছে রুট মিন স্কোয়ার। তো যদি আমরা আইআরএমএস বের করতে যাই তাহলে আইআরএমএস সমান কি হবে রুট ওভার অফ ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি বাই কত হবে ডিটি। ক্যালকুলেশনটি করতে কি হবে খুবই অসুবিধা হবে যেহেতু রুটটাও আছে, ঠিক আছে। তাই তোমরা কি করবে আগে রুটটা হাঁটিয়ে নিবে। তাহলে তোমাদের মেন কাজ থাকবে আগে কি মিন স্কোয়ার বাইর করা। মিন স্কোয়ার যখন তোমরা বার করবে তারপর লাস্টে তোমার রুটটি বসিয়ে দেবে। তাহলে মিন স্কোয়ার হলে কি হবে ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন অফ কত ডিটি, ঠিক আছে। তো আই এর মান তো আমরা জানি যে আই এর মান কি হয় আই নট সাইন থিটা, ঠিক আছে। তো এখন যদি আমি মান বসিয়ে দিই বা থিটা না দিয়ে আমরা ওমেগা টি দিয়ে করছি, তাই ওমেগা টি যদি আমরা বসিয়ে দিই এখানে আর রেঞ্জটা কত পূর্ণচক্র মানে 0 থেকে কত টি, 0 থেকে কত টি, ঠিক। তাহলে এর একটা ভ্যালু বার হবে, ঠিক আছে। এই যে ভ্যালুটা বার হবে সেটা কত হবে আই নট স্কোয়ার বাই 2, ঠিক আছে। যখন আমরা রুট মিন স্কোয়ার বের করবো, যেটা আমাদের মেন কাজ রুট মিন স্কোয়ার বের করবো, সেই রুট মিন স্কোয়ারের সময় কি হবে এটা রুট হয়ে যাবে একটি, তাহলে আই নট স্কোয়ার বাই 2 কত হবে আই নট বাই রুট 2। তাহলে আইআরএমএস সমান কত হচ্ছে আই নট বাই রুট 2। আর ভিআরএমএস তাহলে কত হচ্ছে সেম একই জিনিস হবে, শুধু ওটা ভি নটটা বের হবে ভি নট বাই রুট 2, ঠিক আছে। তাহলে একটা আইআরএমএস আর একটা কি হচ্ছে ভিআরএমএস, ঠিক। তো এটাকে আমরা শীর্ষমান বলি, যে আই নট এটাকে আমরা কি বলি শীর্ষমান বলি, শীর্ষমান বলি। আর যেটা আইআরএমএস যেটা আমরা কি বলবো এসির কার্যকর মান, কার্যকর মান বলি। আর যেটি আই এভারেজ সেটি আমরা কি বলবো গড় মান, গড় মান। তাহলে তিনটি মান আছে শীর্ষ মান, কার্যকর মান, একটা হচ্ছে গড় মান। তো দেখো শীর্ষ মান এর এটি মনে করো শীর্ষ মান বাই 1/√2, শীর্ষ মান বাই √2, ঠিক আছে। এর মান হচ্ছে কত 1/√2, এটার মান হচ্ছে 70.7%, কার শীর্ষ মানের। তাহলে আমি বলতে পারি যে আরএমএস মানটা কত হচ্ছে শীর্ষ মানের কত 1/√2 গুণ, মানে হচ্ছে কি 70.7%, ঠিক আছে। তাহলে হচ্ছে কত আইআরএমএসটা, আইআরএমএসটা হচ্ছে কত আইআরএমএসটা হচ্ছে শীর্ষ মানের মানে আই নটের 70.7% মানে কত আই নট বাই 1/√2, ঠিক আছে। তাহলে দেখো তারপরে তোমরা এই সূত্রগুলো শুধু জানবে, এই প্রসেসটা জানবে যে এভারেজ বার করতে বললে কি বলা হবে, মিন স্কোয়ার বার করতে বললে কি বলা হবে, আর রুট মিন স্কোয়ার বার করতে বললে কি বলা হবে বা কিভাবে করতে হবে। তারপর শুধুমাত্র মানগুলি আমরা বসিয়ে দিলেই পাবো। দেখো যেমন এখানে শুধুমাত্র এই মানটি বসিয়ে দিলে ইন্টিগ্রেশন তো তোমরা করতে পারবে, ঠিক। তারপরে আমরা দেখবো আকৃতি গুণক জিনিসটা, ঠিক আছে। তাহলে আকৃতি গুণক কি জিনিস, আকৃতি গুণক যেটাকে আমরা বলি ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে ফর্ম ফ্যাক্টর হচ্ছে যে আরএমএস মান এবং বিভবের যে আরএমএস মান এবং তার যে গড় মান এই যে অনুপাতটাকে আমরা কি বলি আকৃতি গুণক, যেটা আমরা কি বলি ভিআরএমএস বাই ভি এভারেজ, ঠিক আছে। এটাকে আমরা কি বলি আকৃতি গুণক। ভিআরএমএস মানে তো আমরা জানি ভি নট বাই √2 হয়, ঠিক আছে। ভিআর নট বাই √2 বাই ভি এভারেজ, সেটা কত হয় 2v0/পাই। তাহলে উল্টে যাবে যেহেতু নিচে হতো, তাহলে কত হবে 2v0/পাই, তাহলে পাই বাই 2v0, v0 কেটে যাবে, তাহলে বাঁচবে কত পাই বাই 2√2, আর পাই বাই 2√2 মান হচ্ছে 1.11, ঠিক আছে। তাহলে ফর্ম ফ্যাক্টরের মান কত, ফর্ম ফ্যাক্টরের মান হচ্ছে f সমান হবে কত 1.11, 1.11, ঠিক আছে। এটা আমরা সাইন ধর্মে ধরে করেছি। যদি বর্গাকার হয় তাহলে কি হবে ফর্ম ফ্যাক্টরের মান আলাদা হবে, যদি সেটা ত্রিভুজাকার হয় তাহলে সেটা কি হবে আলাদা হবে। এখানে আমরা কি করেছি, এখানে আমরা সাইন ধর্মে নিয়ে করেছি, তাই ফর্ম ফ্যাক্টর মান কত হয় 1.11, ঠিক আছে। তারপর দেখবো আমরা ক্ষমতা ব্যয়, এসি বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা ব্যয়িত ক্ষমতা, এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, ঠিক আছে। এগুলো সব প্রত্যেকটি একটি প্রুফ আছে, ঠিক আছে। আমরা তো এখন প্রুফ করছি না, আমরা জাস্ট সূত্রগুলোকে দেখছি।
নর্মালি আমাদের ডিসি বর্তনীর ক্ষেত্রে কি হয়, পি সমান ভিআই হয়, কিন্তু এসি বর্তনীর ক্ষেত্রে কি হবে, দেখো আমরা ডাইরেক্টলি এইভাবেও বলতে পারি যে পি সমান ভি এর জায়গায় কি বলবো, ভিআরএমএস, আই এর জায়গায় কি বলবো, আইআরএমএস। ঠিক আছে, আর একটি যেহেতু এদের মধ্যে দশা পার্থক্য থাকে ভি এবং আই এর মধ্যে, ঠিক আছে, তাই একটি কি হবে, কস থিটা হবে। কেন হবে, কারণ আমরা দেখো ভি সমান ধরে নেব কত, ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে, আর আই সমান আই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা বা প্লাস থিটা, যে কোনো কিছু ধরতে পারো তোমরা। এটিকে যখন আমরা এই দুটি ভ্যালুকে ভি এবং আই এর ভ্যালুকে যখন এই সমীকরণে আমরা বসিয়ে দেব, তখন আমাদের কি হবে, এভারেজ যখন আমরা বের করব তখন আমরা কি পাবো, ভিআরএমএস আইআরএমএস কি হয়, কস থিটা। ঠিক আছে, এটা কেন হলো, এটা হওয়ার কারণ হলো যে ভি নট সাইন ওমেগা টি আই এর মধ্যে কি হচ্ছে, দশা পার্থক্য আছে, ভি এবং আই এর মধ্যে কি থাকে, একটি দশা পার্থক্য থাকে। এসি বর্তনীর ক্ষেত্রে ভি এবং আই এর মধ্যে কি থাকে, একটি দশা পার্থক্য থাকে। ঠিক আছে, কারণ আই কখনো পিছিয়ে থাকে, আই কখনো এগিয়ে থাকে, তাই ওদের মধ্যে একটি দশা পার্থক্য সব সময় থাকবে। ঠিক আছে, সে এগোতে পারে আবার কি হতে পারে, পিছু হতে পারে। তাহলে আমরা এসি বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা রাশিমালা কি, এসি বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা রাশিমালা হচ্ছে পি এভারেজ সমান কত, ভিআরএমএস আইআরএমএস কস থিটা, যেখানে কস থিটাটিকে বলা হয় ক্ষমতা গুণক। এটা কি বলা হয়, ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক। তাহলে এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট টার্ম যেগুলি আমাদেরকে জানতে হবে। আর আগেও পড়লাম আমরা যে এগুলিকে নিয়ে এই যে ডিসকাস করলাম যে কোনটি এভারেজ, কোনটি মিন স্কোয়ার, কোনটি রুট মিন স্কোয়ার। ঠিক আছে, যা কিছু বের করতে হবে, আইআরএমএস এর মান, ভিআরএমএস এর মান। আচ্ছা, এটি সমান নয় কিন্তু, হ্যাঁ এটি সমান নয়, এই যে এটি 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 সমান কিন্তু এটি 2 নয়। ঠিক আছে, তাহলে আমি এটাকে ঠিক করে দিচ্ছি একটু, এটি হচ্ছে কি সমান। ঠিক আছে, এর আগেও আমরা পড়েছিলাম কি, এর আগেও আমরা জেনেছিলাম যে এর ভ্যালুগুলি তোমাদেরকে জানতে হবে, এগুলোর প্রুফও আছে। ঠিক আছে, এগুলো প্রুফও করানো হয়, কিন্তু তোমাদের কি জানতে হবে, এর ভ্যালুগুলি। এটি হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটি হচ্ছে কি নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলের রেঞ্জ কি হয়, 0 থেকে t/2 হয়। এই যে আমরা পড়েছিলাম যে এর কি হয়, 0 থেকে t/2 হয়, আর নেগেটিভ হাফ সাইকেল কত হয়, t/2 থেকে t হয়। তো দেখো 0 থেকে t/2, এটা হচ্ছে হচ্ছে কত, t/2 থেকে কত, t। আচ্ছা, এখানে আমি রেঞ্জটি বসাতে একটু মিস্টেক হয়েছে, এটাও কি হবে, t/2 থেকে কিন্তু কত হবে, t হবে। ঠিক আছে, t/2 থেকে t হবে, ঠিক করে দিচ্ছি আমি, t/2 থেকে কত, t/2 থেকে কত হবে, t হবে। ঠিক আছে, হুম, হয়েছে। এরপরে দেখো বাকিগুলো তোমরা দেখেছো সবকিছুই, এগুলি ছোট ছোট ইম্পর্টেন্ট আমাদের টপিক, যেগুলি আমাদেরকে জানতে হবে যাতে করে তোমাদেরকে সুবিধা হবে। আমি আবার বলছি, এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদেরকে শর্টকাট ভাবে বোঝাচ্ছি, এগুলির প্রত্যেকটি কি হবে, বড়ভাবে ডিসকাস হবে, যেগুলি আমি চেষ্টা করব প্রত্যেকটি জন্য আলাদা আলাদা ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করার ডিটেলসে। দেখো তারপরে আমরা দেখব ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র কি, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্রতে আসলে আমরা কি বুঝি, যে যে প্রত্যাবর্তন বর্তনী যে, যেমন এসি বর্তনীর ক্ষেত্রে আমরা ভোল্টেজ প্রবাহ যেগুলি আমরা ইউজ করছি, সেগুলি কি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, সেগুলিকে বলা হয় প্রত্যাবর্তী রাশি। ঠিক আছে, এই যে রাশিগুলিকে, এইগুলিকে আমরা প্রত্যাবর্তী রাশি বলবো। এই যে ই আই, যেহেতু এটা সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে সেগুলিকে ঘূর্ণায়মান ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, যেগুলিকে আমরা কি বলি, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। যে লেখাচিত্রের সাহায্যে আমরা সেটিকে প্রকাশ করছি সেটিকে বলা হয় কি, ঘূর্ণি ভেক্টর লেখাচিত্র, রেখাচিত্র। ঠিক আছে, তাহলে মনে করো আমরা তো জানি যে দুটি ভেক্টর যদি থাকে, আর যদি তার যে কোনো এ বরাবর থাকে, যদি একটি ভেক্টর লব্ধি ভেক্টরটি যেদিকে থিটা থাকে সেই দিকটাকে আমরা কি বলি, কস থিটা, সেই উপাংশটিকে, আর যেদিকে থিটা থাকে না সেই উপাংশটিকে আমরা বলি সাইন থিটা। তো দেখো যদি এটি ই নট হয়, তাহলে ই নটের এই দিকের উপাংশটি কি হবে, ই নট কস থিটা, আর এই দিকেরটি কি হবে, ই নট সাইন থিটা। তাই কি হয়েছে, আমাদের ই নট সাইন ওমেগা টি হয়েছে, যেহেতু অ্যাঙ্গেলটা কত, ওমেগা টি। ঠিক আছে, তো থিটা থাকলে কি হতো, থিটাই হতো, এখানে যেহেতু ওমেগা টি অ্যাঙ্গেল তাই কি হবে, ওমেগা টি হয়েছে। বা আমি হাইট হিসাবেও বলতে পারি। ঠিক আছে, যে এটি হচ্ছে কি আমার, এটি একটি হাইট, এটি যদি হাইট হতো এটিও তো হাইটই, তাহলে এর মান হচ্ছে কত, ই, আর এর মান হচ্ছে ই নট। ঠিক আছে, তাই সাইন ওমেগা টি
সাইন ওমেগা টি সমান আমরা কি হাইট বাই ই নট, তাহলে হাইট সমান কত হবে ই নট সাইন ওমেগা টি। যদি আমি ওয়াই এটাকে কোন অক্ষ বরাবর যদি আমি সিম্পল ভাবে বলি ওয়াই অক্ষ বরাবর, যে ওয়াই এক্সিস বরাবর কি হবে, তো ওয়াই এক্সিস বরাবর কি হবে দেখো অ্যাঙ্গেলটা কোন এক্সিস বরাবর আছে এক্স এক্সিস বরাবর, তাহলে ওয়াই এক্সিস বরাবর কি হবে সবসময় সাইন থিটা উপাংশগুলিরই মান পাওয়া যাবে, তাহলে এর মান কি পাওয়া যাবে সবসময় এর মান পাওয়া যাবে কত ই নট সাইন ওমেগা টি। আর আই এর ক্ষেত্রে কি পাওয়া যাবে আই নট সাইন কত পাওয়া যাবে ওমেগা টি মাইনাস থিটা। ঠিক আছে, দেখো এখানে ইনটের থেকে আই থিটা কোণ পিছিয়ে আছে। ঠিক আছে, এগুলি হলো দশা পার্থক্য, যে আই ইনট দেখো ওমেগা টি অ্যাঙ্গেল আছে আর আই নট দেখো থিটা কম আছে, ওমেগা টি মাইনাস থিটা অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, এটা হলো দশা পার্থক্য, যে কে কেমন অবস্থানে আছে সেটাকে দশা পার্থক্য দ্বারা আমরা কি করব বুঝতে পারবো। আর দেখো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, যে ইনটের যা ভ্যালু, যে ইনটের মনে করো মান এতটা, কিন্তু আইনটের মান দেখো এতটা, কেন এরকম হয়েছে অমনি নয় যে একে ছোট আঁকা হয়েছে। ব্যাপার হলো যে ইনটের মান সাথে আইনটের মান কি হবে সমান হবে না, কারণ আমরা জানি আইনট সমান কি হয় ইনট বাই আর হয়, মানে আর আর দ্বারা ভাগ করার পর আমরা আইনট পাই, তাই ইনটের মানের সঙ্গে আইনটের মান কি হবে কখনো সমান হবে না। ঠিক আছে, তাহলে তারপরে দেখি আমরা বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী। দেখো বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে, বিশুদ্ধ এল নিয়ে, বিশুদ্ধ সি নিয়ে আমি প্রপার ভাবে একটি এক্সপ্লেন করেছি তোমাদের ভিডিওতে, যাদের যাদের ডিটেলসে দেখার তারা একবার দেখে নিও। আমি আবার বলছি যে এটি আমরা শর্টকাট ভাবে বুঝছি, যাতে করে অঙ্ক করতে তোমাদের কি হয় সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে আমরা কি জানি যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি, এটা কি হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ যখনই আমরা লাগালাম কার ক্ষেত্রে আর বর্তনীর সঙ্গে, তখন একটা প্রবাহ যেতে শুরু করলো, যেটা আমরা কি বলি অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট যখন যাচ্ছে তখন কি হচ্ছে এই যে আর বর্তনীর মধ্য দিয়ে, তখন ওই যে আই এর কি পরিবর্তন হবে তা আমাদের কি করতে হবে বের করতে হবে। তো যখন আমরা এই যে ভোল্টেজ লাগানোর পর আই এর মান যখন আমরা বের করব, তখন এই সমীকরণটি আমাদের বের হয়, যেটি ক্যালকুলেশনের মাধ্যমে বের হয়, যে ভি এর মান কি হয় ভি আর এর সঙ্গে সমান হয়। তাহলে ভি এর মান হচ্ছে ভি নট সাইন ওমেগা টি, আর ভি আর হচ্ছে কত আই আর, এখান থেকে আমরা আই এর মান পাবো, সেই আই এর মানটি কত হচ্ছে আই নট সাইন ওমেগা টি। এই আই নট এর মান কত হয়, এই আই নট এর মান কত হয় ভি নট বাই আর হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বুঝবো যে এটি আমাদের বের হয়েছে, এটি অমনি নয় যে ডাইরেক্ট আমরা লিখে দিলাম, এটি প্রমাণ করার পর কি হয়েছে বের হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি, আই সমান আই নট সাইন ওমেগা টি, এর দশার কোনো পার্থক্য নেই। দেখো এদেরও ওমেগা টি আছে এরও ওমেগা টি আছে, তাহলে এর দশার কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে আমি এদের ফেজর ডায়াগ্রাম যেটি আঁকতে পারি সেটি কেমন ভাবে হবে, দেখো ভি নট এর মান ওমেগা টি অ্যাঙ্গেল আছে ভি নট, আর আই নটও কত আছে ওমেগা টি অ্যাঙ্গেলেই আছে। ডিফারেন্স কি এর যেটা শীর্ষমান, সেই শীর্ষমানের থেকে কি হয়েছে এর যেটা শীর্ষমান সেটা কি হচ্ছে কিছুটা কম হয়েছে, কেন আমরা জানি যে আই নটের মান কি হয় কিছুটা কম হয়। একে যদি আমি সিম্পল ডায়াগ্রাম হিসেবে আঁকতে যাই, ঠিক আছে, তাহলে সিম্পল ডায়াগ্রাম যদি আমি আঁকতে যাই, মানে এই ফেজর ডায়াগ্রামের একটা সিম্পল ডায়াগ্রাম, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে কি এইভাবে, এটি হচ্ছে আমাদের আই, এটি হচ্ছে আমাদের ভি। ঠিক আছে, এটি হচ্ছে ভি আর এটি হচ্ছে কি আমাদের আই। আই এবং ভি আর কি হচ্ছে একই দিকে হচ্ছে, কেন কারণ এই যে দেখো এদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই, তাই আমরা এখানে কি বলতে পারি থিটা সমান কত, এখানে বলতে পারি আমরা থিটা সমান 0 ডিগ্রি। ঠিক আছে, কেন 0 ডিগ্রি, কারণ দুটি একই দিকে আছে। আমাদের প্রথম কাজ হবে দেখো যেখানে যে কোনো গ্রাফ বানাতে যাই আমরা প্রথমে একটাই জিনিস করব, যে আই কে আমরা প্রথমে এঁকে নিব আর তার সাপেক্ষে দেখবো ভি কোন দিকে আছে। তো দেখো ভি এবং আই কি হচ্ছে একই দিকে আছে। ঠিক, তাহলে দেখো এরপর আমরা কি কি জানবো, দেখো প্রত্যেকটি বর্তনীর ক্ষেত্রে আমাদের মেন জানার বিষয় হলো যে ভি তো আমাদের জানা থাকবে, আমাদেরকে আয় বের করতে হবে। যদি আমরা আয় বের করে নিই তাহলে আমরা সমস্ত কিছু বের করতে পারবো, যে দশা পার্থক্য কত আছে, তাদের মধ্যে ব্যয়িত ক্ষমতা কত আছে, তাদের মধ্যে ফেজর ডায়াগ্রাম কি হবে। ঠিক আছে, সমস্ত কিছু ডিপেন্ড করছে আয়ের রাশিমালার উপর। ঠিক, আর এটি হচ্ছে আমাদের কি আই নটের মান। দেখো তারপর আমরা ক্ষমতা দেখবো, ব্যয়িত ক্ষমতা কি হয়, ব্যয়িত ক্ষমতা হয় পি এভারেজ সমান ভিআরএমএস আইআরএমএস কস থিটা, আইআরএমএস ইন্টু আর হয়েছে কার জন্য ভিআরএমএস এর জন্য, কারণ ভি সমান কি হয় আই আর আই আই আর হয়, আই এর জায়গায় আমরা কি বললাম আইআরএমএস। ঠিক আছে, আর আর এর জায়গায় আরই থাকলো, আর রোধ। ঠিক আছে, রোধ ফিক্সড আছে আমার, তাহলে আইআরএমএস যেটি আমার ওখানে যেটি আমরা আরএমএস আমরা কার্যকর প্রবাহ মাত্রা বলি,
ঠিক আছে। তো ভিআরএমএস সমান কি হচ্ছে আইআরএমএস ইন্টু আর, আইআরএমএস আছে, cos থিটা মানে cos 0 ডিগ্রি, যেহেতু বিভব আর প্রবাহ মাত্রার মধ্যে কোনো দশা পার্থক্য নেই। ঠিক, তাহলে আমরা আইআরএমএস মানে আইআরএমএস স্কোয়ার, আর আর টি আছে cos থিটা মানে cos 0 ডিগ্রি মানে কত 0 1। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বিশুদ্ধ রোধ একটি ক্ষমতা ব্যয় করে। তাহলে কি দেখলাম, বিশুদ্ধ রোধ ক্ষমতা ব্যয় করে। আর এর যদি ওয়েভ ডায়াগ্রাম আমি আঁকতে যাই, ঠিক আছে, তাহলে ওয়েভ ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে, যে দেখো সাইন থিটার গ্রাফ কি হয়, নর্মালি +1 থেকে কি হয় -1, এই যে +1 এটা কি হচ্ছে -1। তো যেহেতু আমাদের সাইন ধর্মী, তাই গ্রাফগুলিকে আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করি। ঠিক, তো আমাদের সমীকরণ আমরা তো জানি কি, যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি, ভি নট সাইন ওমেগা টি, আর আই সমানও কত হচ্ছে আই নট সাইন কত হচ্ছে ওমেগা টি, দুটি সেমি হচ্ছে। যখন সেমি হচ্ছে তো আমাদের গ্রাফটিও কি হবে, এই যে তরঙ্গ ডায়াগ্রামটিও কি হবে, সেমি হবে, একই পয়েন্ট থেকে শুরু হবে। কিন্তু ডিফারেন্স এতটুকুই যে আমরা জানি যে ভি নট এবং আই নটের মান দুটি সমান নয়, ভি এবং আই কি সমান নয়, একটু কি হবে আয়ের মানটি কিছুটা কম হবে। তাই দেখো আমরা গ্রাফটিকে একটু নিচ করে এঁকেছি, যাতে করে আয়ের মানটি কি হয় একটু কম থাকে, এই যে শীর্ষ মানটি একটু কম থাকে, এবং দেখো এরটি কি আছে একটু উপরে আছে। ঠিক আছে, তাহলে জিনিসটি সেম হয়ে গেছে আমার, তাহলে এদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। দশা পার্থক্য না থাকার কারণে এদের একটা ব্যয়িত ক্ষমতা আছে, যে ক্ষমতাটা কত হচ্ছে আইআরএমএস স্কোয়ার ইন্টু কত আর। ঠিক, তাহলে তারপরে আমরা দেখবো বিশুদ্ধ এল বর্তনী। বিশুদ্ধ এল বর্তনীর ক্ষেত্রে আমরা কি কি জানবো, দেখো বিশুদ্ধ এল বর্তনীর ক্ষেত্রে আমরা সমস্ত দেখো প্রত্যেকটি বর্তনীর ক্ষেত্রে আর হোক, এল হোক বা সি হোক, প্রত্যেকটি বর্তনীর ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা এসি ভোল্টেজ, ভি সমান ভি নট সাইন ওমেগা টি, আই সমান কত আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এটি আমরা অমনি নয় যে ডাইরেক্ট আমরা লিখে দিলাম, এটির একটি প্রুফ আছে, তোমরা একবার ভিডিওটি দেখে নিবে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো। তো আই সমান কত আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এটা -90 ডিগ্রি হয়, মানে আইটা পিছনে থাকে 90 ডিগ্রি, কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। তো দেখো ভি নটটিকে আমরা এঁকেছি কত ওমেগা টি অ্যাঙ্গেলে, আর তার সাপেক্ষে আই এর সাপেক্ষে আই যেখানে আছে তার থেকে 90 ডিগ্রি কি আছে, পেছনে আছে কি, সরি ভি যেখানে আছে তার থেকে 90 ডিগ্রি পেছনে আছে কি আই নট। বুঝতে পেরেছো, এই যে যেমন ভাবে আমাদের আছে সেভাবে আমরা গ্রাফটিকে বানিয়েছি, এটাকে বলা হয় ফেজর ডায়াগ্রাম। এটাকে আমরা সিম্পল ভাবে যদি করি তাহলে কি হবে, দেখো আমরা কি বলেছি, প্রথম আমরা আই কে এঁকে নিব, তারপর আমরা দেখব যে ভি ভি, তাহলে ভিএল কার বিভব, এটা আবেশের বিভব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দেখো কে এগিয়ে আছে, দেখো আই আছে 90 ডিগ্রি পেছনে, মনে করো এ যদি 10 হয় তাহলে 10 -90 ডিগ্রি, বা মনে করো এ যদি 100 হয় তাহলে 100 -90। ঠিক আছে, তার মানে এ হচ্ছে 10, তাহলে এ হচ্ছে 100, তো এ হচ্ছে কত 10, কেন 100 -90 মানে 10 তো হচ্ছে না, এ মনে করো 100, তো এ হচ্ছে কত 100 -90, তাহলে এ হচ্ছে 10, তো এ হচ্ছে 100, মানে কি এগিয়ে আছে ভি। আর ভি এর সাপেক্ষে যদি বলতে চাই তাহলে আই কি আছে, পেছনে আছে। তাহলে আমাদের কি কাজ, প্রথম আমরা আইটিকে এঁকে নিব, এঁকে নেওয়ার পর দেখবো যে ভিটি এগিয়ে আছে কি পিছিয়ে আছে, তাই আয়ের সাপেক্ষে ভি কি আছে, এগিয়ে আছে, কত এগিয়ে আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিম্পল ডায়াগ্রাম, এটাকে আমরা ঘূর্ণি ভেক্টর বা ফেজর ডায়াগ্রামই বলি, কিন্তু মেন ফেজর ডায়াগ্রাম যেটা আঁকতে হয় সেটা এইভাবে আঁকতে হয়। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা এখানে কি বুঝবো, এখানে আমরা একটা জিনিস জানবো কি, যে আই নটের মান যেটা হয় সেটা কি হয়, ভি নট বাই ওমেগা এল। ঠিক আছে, এটা আমরা সমীকরণটি যখন আমরা প্রুভ করব সেই সময় আমরা পাবো এর ভ্যালুটা, যে আই নটের মান কি হয়, ভি নট বাই কত হয়, ওমেগা এল হয়। ঠিক আছে, এইটা যেখানে ওমেগা এল টি কার কিসের মতো আচরণ করছে, একটা রোধকের মতো আচরণ করছে। যেমন দেখো একটু আগেটা তো আমরা পড়েছিলাম কি, দেখো এই যে এখানে পড়েছিলাম যে আই নটের মান কত, ভি নট বাই আর। রোধযুক্ত বর্তনীতে যেটি আর এর ভূমিকা, সেটি কি হয় এল যুক্ত বর্তনীতে, বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনীতে ওমেগা রাশিটি সে একই ভূমিকা। দেখো ভি নোটের নিচে যা আছে তাকে সাথে আমরা রোধ দ্বারা রিনোট করবো, তো এটাকে কি বলা হয়, ওমেগা এল, যেটিকে আমরা প্রতিঘাত বলি, কি বলি, প্রতিঘাত। প্রতিঘাত সমান কত, এটিকে শর্টকাট ভাবে এক্সেলও বলা হয়। ঠিক আছে, যে এক্সেল এক্সেল সমান কত, ওমেগা এল। তোমরা বলবে প্রতিঘাত জিনিসটা আবার কি, দেখো প্রতিঘাত আলাদা নতুন কোনো জিনিস নয়, রোধ তিনটি টার্ম আছে আমাদের কাছে। ঠিক আছে, একটি হচ্ছে রোধ, এখানে আমি লিখছি, একটি হচ্ছে কি রোধ, একটি হচ্ছে তোমাদের প্রতিঘাত, আর একটি আমরা শুনবো কি প্রতিরোধ। তিনটি জিনিস কি কি, একই হচ্ছে, আলাদা কিছুই নয়, প্রত্যেকটিরই কাজ হচ্ছে প্রবাহ মাত্রাকে বাধা দেওয়া,
রোধের কাজ যখন বিশুদ্ধ রোধ থাকবে তখন কি লিখবো, সেটি আমরা বিশুদ্ধ রোধের ক্ষেত্রে যেখানে আই এর মান যখন আমরা বের করব তখন ভি এবং যে আই এর মান যখন আমরা বের করব তখন ভি বাই আর এর যে অনুপাত সেটিকে আমরা রোধ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, সরি, আমি এইভাবে বলতে পারি যে রোধ সমান কি ভি বাই আই। যখন এই যে বিশুদ্ধ রোধ যখন আমরা পড়বো তখন ভি এবং আই এর যেটা অনুপাত সেটাকে আমরা বিশুদ্ধ রোধ বলবো। আর যখন আমরা বিশুদ্ধ আবেশ বা সি বর্তনী পড়বো, ঠিক আছে, তখন ভি এবং আই এর যে অনুপাত সেটাকে আমরা প্রতিঘাত বলবো। কি বলবো? প্রতিঘাত। সে কি হচ্ছে? রোধই হচ্ছে। আর যখন মনে করো আরও থাকবে এবং এলও থাকবে, একসাথে থাকবে, তখন ভি এবং যে আই এর যে গ্রাফ, ঠিক আছে, সরি অনুপাত, ভি এবং আই এর যে অনুপাত, তখন সেটাকে আমরা বলবো প্রতিরোধ। ঠিক আছে, তখন কেন প্রতিরোধ বলবো? কারণ তখন রোধও থাকবে এবং প্রতিঘাতও থাকবে, তখন ওই দুটির মিশ্রণকে আমরা বলবো প্রতিরোধ। আর শুধুমাত্র যদি এল আর সি থাকে তখন আমরা বলবো প্রতিঘাত। আর শুধু যদি রোধ থাকে তখন সেটাকে আমরা কি বলবো? রোধই বলবো। ঠিক আছে, তাহলে এই তিনটি নাম। তাহলে আমরা এখানে কি দিয়ে লিখছি? প্রতিঘাত দিয়ে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি এখানে কি, যে রোধযুক্ত বর্তনীতে যেটা আর এর ভূমিকা, আবেশযুক্ত বর্তনীতে ওমেগা রাশিটির কি সে একই ভূমিকা। তাহলে এখানে কোয়েশ্চেন কেমন পড়ে তোমাদের, যে কোনো একটা অঙ্ক দিয়ে দিল তোমাকে, তোমাকে বললো যে এর প্রতিঘাত কত হবে। তো প্রতিঘাত বলতে আমরা কি বুঝি? ওমেগা এল। কার প্রতিঘাত? এটাকে বলে আবেশী প্রতিঘাত। ঠিক আছে, কি বলা হয়? আবেশী প্রতিঘাত। এরপর এখানে বড় কোশ্চেন তোমাদের কেমন পড়তে পারে? বড় কোশ্চেন পড়তে পারে যে দেখাও যে বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনীতে বিভব অপেক্ষা প্রবাহ 90 ডিগ্রি দশাগুণে কি আছে? পিছিয়ে আছে। ঠিক, এরপরে আমরা ক্ষমতা বের করব। ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা, কতটা ক্ষমতা ব্যয় করে। ঠিক আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি, ব্যয়িত ক্ষমতা। তাহলে ব্যয়িত ক্ষমতার সূত্রকে আমরা কি জানি? পি এভারেজ সমান ভি আর এম এস আই আর এম এস কস থিটা। তো ভি আর এম এস আই আর এম এস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে কত হচ্ছে? 0। তাহলে আমরা জানলাম যে বিশুদ্ধ আবেশক কোনো ক্ষমতা ব্যয় করে না। বিশুদ্ধ আবেশক কোনো ক্ষমতা ব্যয় করে না। তাহলে সমস্ত ক্ষমতা এখন আপাতত কি দেখলাম যে কে ব্যয় করে? এটা হচ্ছে আর। ঠিক আছে, আমি এর তোমাদেরকে পুরো ভিডিওটি করানোর পর আমি তোমাদেরকে শর্ট নোটস যেটা আমি লিখে দিয়েছি একটা, যে তোমাদের ওই 3টি পাতা, যে ওইটি শর্ট নোটসে তোমাদের পড়লেই কি হয়ে যাবে যে তোমরা সমস্ত রকমের ছোট ছোট কোয়েশ্চেনকে সলভ করতে পারবে, অঙ্কগুলি তোমরা সমস্ত রকমের করতে পারবে। ঠিক আছে, আর পড়ার জন্য যা যা দরকার সেগুলি দেওয়া আছে, শুধুমাত্র প্রমাণগুলি আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো এখান থেকে আমরা পড়লাম কি? ব্যয়িত ক্ষমতা। আর কি কি জানলাম? এখান থেকে জানলাম আমরা যে আই কি থাকে? পিছনে থাকে। আর প্রতিঘাত জানলাম, ফেজর ডায়াগ্রাম জানলাম। ঠিক আছে, প্রতিঘাত এক্সেল সমান কি হয়? ওমেগা এল হয়। আর এটাও একটু জানবে যে 90 পিছনে আছে, সেটা মনে রাখার বিষয়। এল মানে কি? ল্যাগ করা। এল যেখানে যেখানে থাকবে আমাদের কি হবে? পিছনেই থাকবে এল সবসময়। ঠিক আছে, এরপরে দেখো আমরা ক্ষমতা জানলাম যে ক্ষমতা কি হয়? ব্যয়িত ক্ষমতা শূন্য হয়। আর এটাও আমাদের কোয়েশ্চেন আছে বড় কোয়েশ্চেন হিসাবে, যে বিশুদ্ধ দেখাও যে বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনী কোনো ক্ষমতা ব্যয় করে না। সমস্ত ক্ষমতাই ব্যয় হয় কার দ্বারা? বিশুদ্ধ রোধ দ্বারা। কারণ আমরা আপাতত জন্য ওইটাই দেখলাম যে রোধেই শুধুমাত্র ক্ষমতা ব্যয় করে, সেটা কত হচ্ছে? আই আর এম এস স্কোয়ার ইন্টু কত? আর। আর দেখলাম তো এল তো কোনো ক্ষমতা ব্যয় করে না। ঠিক আছে, এরপর দেখবো আমরা কি? বিশুদ্ধ সি বর্তনী। তো বিশুদ্ধ সি বর্তনীর ক্ষেত্রে আমরা সেম একই জিনিস জানবো, যে একটি ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি, যে সেম হচ্ছে আমাদের আয়ের মানটা কত হচ্ছে? ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এটিও আমাদের প্রুভ করার পর বের হবে। ঠিক আছে, তাহলে যদি এটি ভি নট হয় আর এটি কত হবে? 90 ডিগ্রি এগিয়ে আছে। দেখো এখন আই 90 ডিগ্রি এগিয়ে আছে। এটি যদি এখন মনে করো 100 হয় তাহলে এটি কত হবে? 190। ঠিক আছে, মানে আই কি আছে? এখন এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এর যদি আমরা সিম্পল ডায়াগ্রাম আঁকতে যাই, তো দেখো আমরা আই কে প্রথমে এঁকে নিব। আমরা বারবার একটাই কথা বলেছি যে আই কে আমরা কি করবো? প্রথমে এঁকে নিব। তারপর দেখবো আয়ের সাপেক্ষে ভি এগিয়ে আছে কি পিছনে আছে। দেখো আই যদি বেশি থাকে তাহলে আয়ের সাপেক্ষে ভি তো পেছনে আছে। কত পেছনে আছে? 90 পেছনে আছে। এর ওমেগা টি, এর প্লাস 90 আছে, তাহলে কি হবে? এ 90 কি আছে? পেছনে আছে। তাহলে আই কি হচ্ছে? ভি কি হচ্ছে? 90 পেছনে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? আমার ভিসি। ভিসি মানে কি? ধারকের বিভব। কত পেছনে আছে? 90 পেছনে আছে। তাহলে 90 পেছনে আছে কার সাপেক্ষে? আয়ের সাপেক্ষে। ঠিক, আর আমাদের এই গ্রাফগুলো কিন্তু খুবই প্রয়োজন এলআর সিআর এলসিআর পড়ানোর জন্য।
এখান থেকে আমরা কি কি জানি, এখানে আমরা আই নটের মান কি জানবো, এখানে আমরা আই নটের মান জানবো ভি নট বাই 1/ওমেগা সি। ঠিক আছে, তাহলে এটা আমরা জানবো যে এখানে রোধের ভূমিকা যেটা করছে সেটা কি করছে 1/ওমেগা সি। এটাকে বলা হয় ধারকীয় প্রতিঘাত। কি বলা হয়? ধারকীয় প্রতিঘাত। এক্সি সমান 1/ওমেগা সি। আগেরটা কি ছিল? শুধু ওমেগা এল ছিল। এটা আমরা প্রমাণ করার সময় পাবো, ঠিক আছে, যে কি করে 1/ওমেগা সি আসছে। তাহলে ধারকীয় প্রতিঘাত কত? এক্সি সমান কত? 1/ওমেগা সি। এটা তোমাদেরকে ভিডিওতে আমি প্রমাণ করিয়েছি, তোমরা একবার দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আর এখান থেকে আমাদের এই যে কি বললাম ধারকীয় প্রতিঘাত, তাহলে আমরা এটাকে এক্সপ্লেন কিভাবে করতে পারি, যে রোধযুক্ত বর্তনীতে আর এর যা ভূমিকা, ঠিক আছে, ধারকীয় বর্তনীতে বা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে 1/ওমেগা সি রাশিটির কি ঠিক সেই একই ভূমিকা। তিনজনেরই কাজ কি? সেই রোধ প্রবাহ মাত্রা মানে অল্টারনেটিভ কারেন্ট যে, সেই কারেন্টটাকে কি করা? বাধা দেওয়া। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা যে যাচ্ছে সেই কারেন্টটাকে কি করা? বাধা দেওয়া। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও আমরা কি জানলাম, ভি আর আই এর মধ্যে দশা পার্থক্য জানলাম 90 ডিগ্রি হয়, কিন্তু আইটা কি থাকে? 90 ডিগ্রি এগিয়ে থাকে। তোমরা মনে রাখার বিষয় কি, সি মানে কি? ক্রেডিট পাওয়া, মানে বেশি পাওয়া, ক্রেডিট মানে, আর এল মানে কি? ল্যাগ করা। ওই জন্য এল এর ক্ষেত্রে আইটা কি হয়? পিছনে হয়, আর সি এর ক্ষেত্রে আইটা কি হয়? এগিয়ে থাকে, মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে তোমরা এরপরে কি বের করবে? ব্যয়িত ক্ষমতা। তাহলে ব্যয়িত ক্ষমতা পি এভারেজ সমান কি হয়? ভি আর এম এস আই আর এম এস কস থিটা। তাহলে কস কত হবে? 90 ডিগ্রি। তাহলে কত হবে? 0। ঠিক আছে, তাহলে কত হবে? 0। তাহলে এক্ষেত্রেও আমরা দেখলাম যে বিশুদ্ধ সি কোনো ক্ষমতা ব্যয় করে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, যে এল সি কোনো ক্ষমতা ব্যয় করে না, কোনো ক্ষমতা ব্যয় করে না। ঠিক আছে, ব্যাপার কি হলো যে বিশুদ্ধ সি এবং বিশুদ্ধ এটা আদর্শ মতো আচরণ হচ্ছে না, যে বিশুদ্ধ সি বিশুদ্ধ এল। তো দেখো, বিশুদ্ধ এল এবং বিশুদ্ধ সি বললে কিছু পাওয়া যাবে না। আমরা যদিও পড়ছি যে বিশুদ্ধ এল বিশুদ্ধ সি, তো কিন্তু নর্মালের ক্ষেত্রে বিশুদ্ধ সি এবং বিশুদ্ধ এল পাওয়া যাবে না। যে এই প্রবাহটিকে বলা হয় ওয়াটবিহীন প্রবাহ। ঠিক আছে, এই প্রবাহটিকে কি বলা হয়? ওয়াটবিহীন প্রবাহ। লিখে দিচ্ছি আমি, এটা কি বলা হয়? ওয়াটবিহীন প্রবাহ। ওয়াটবিহীন প্রবাহ। ঠিক আছে, তো আদর্শগতভাবে যদি ওয়াটবিহীন প্রবাহ পাওয়া যায়, আদর্শগতভাবে আদর্শগতভাবে ওয়াটবিহীন প্রবাহ পাওয়া গেলেও পাওয়া গেলেও ঠিক আছে, বাস্তবে পাওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে বিশুদ্ধ এল এবং বিশুদ্ধ সি পাওয়া যাবে না। বিশুদ্ধ এল এবং বিশুদ্ধ সি পাওয়া যায় না। আর বিশুদ্ধ যায় না, বিশুদ্ধ এল এবং বিশুদ্ধ যদি সি হয়, তাহলে তাদের মধ্যে ভি এবং ভি ও আই এর মধ্যে দশা পার্থক্য কত হয়? 90 ডিগ্রি। বাট আমরা এতটা জিনিস বুঝতে পারলাম যে যদি দশা পার্থক্য 90 ডিগ্রি হয়, তাহলে পুরোপুরি প্রবাহটা কি হবে? ওয়াটবিহীন প্রবাহ। কিন্তু বিশুদ্ধ না পাওয়া যাক, বাট যদি আমাদের 90 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলটাও যদি আমরা যেতে পারি, তবু কি হবে? অপচয়টা কম হবে। যদি দেখো 0 ডিগ্রি যখন হচ্ছিল, তখন অপচয় সব থেকে বেশি হচ্ছিল, যেটা হচ্ছিল বিশুদ্ধ রোধ দ্বারা। আর বিশুদ্ধ এল আর সি এর ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছিল, তাই সেক্ষেত্রে ওয়াটবিহীন প্রবাহ। তো যদি আমাদের বিশুদ্ধ নাও পাওয়া যায়, ঠিক আছে, তো 90 ডিগ্রি না হলো না, মনে করো 60 ডিগ্রি যদি হয়, 70 ডিগ্রি যদি হয়, তবু তো অপচয়টা তো কম হবে। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম যে 90 ডিগ্রি হলে অপচয় হবে না, কিন্তু 90 ডিগ্রি যদি কাছাকাছিও হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? অপচয় কম হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা তিনটে বর্তনী এখন বুঝলাম। কি কি বুঝলাম? যে আর বর্তনী বুঝলাম, এল বর্তনী বুঝলাম, আবার কি বুঝলাম? সি বর্তনীও আমরা বুঝলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখবো কি এলআর বর্তনী। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এলআর বর্তনীর ক্ষেত্রে আমরা
একটু ডিটেলসে জানবো। ঠিক আছে, আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা যারা যারা পারবে তোমরা খাতাতে নোট করে নেবে। আমি কোয়েশ্চেন আকারে লিখে দিয়েছি, যেমন ভাবে তোমাদের বোর্ড এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, যে দেখাও যে এলআর বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ অপেক্ষা এইভাবে কোন এত কোণে পিছিয়ে থাকে, বা এলআর বর্তনী ভেক্টর রেখাচিত্রের সাহায্যে এলআর বর্তনীর প্রতিরোধ বা তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহের যে রাশিমালা নির্ণয় করো। আমি সেইভাবেই তোমাদেরকে লিখে দিয়েছি। আমি শর্টকাট ভাবেই বোঝাচ্ছি, আমি ডিটেলসে বোঝাচ্ছি না, কিন্তু তোমরা যারা যারা পারবে তোমরা খাতাতে নোট করে নেবে। ঠিক আছে, তোমাদের বড় কোয়েশ্চেন হিসাবে এভাবে তোমাদের আসে কোয়েশ্চেনটি, আমি সেভাবেই বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে দেখো, আমরা যা যা বুঝলাম আর বর্তনী, এল বর্তনী আর সি বর্তনীর ক্ষেত্রে, সেই তিনটি বর্তনীকে নিয়ে আমাদের টোটাল কাজটি। যদি ওই তিনটি বর্তনী ভালোভাবে তোমরা বুঝে গেছো, ডিটেলস ভিডিওগুলো তোমরা যদি দেখে নিও একবার, তোমরা যদি ভালোভাবে বুঝে নিও, তাহলে তোমাদের এগুলি করতে কি হবে, কোনো অসুবিধা হবে না, এগুলি খুব ইজি জিনিস। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে, দুটি বর্তনী আছে, এল বর্তনী এবং আর বর্তনী। এল আর, এল এর জন্য বিভব ভিএল, আর এর জন্য বিভব কত, ভিআর। আর যেটা আমাদের এসি ভোল্টেজ সোর্স, সেটা কত হচ্ছে ভি সমান ভি নট সাইন ওমেগা টি। ওইটাই আমরা লিখেছি যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি। আর বর্তনীর ক্ষেত্রে আমরা কি জানি, আর বর্তনীর ক্ষেত্রে আমরা জানি ভি সমান ভি নট সাইন ওমেগা টি, আই সমান আই নট সাইন ওমেগা টি। আর সেক্ষেত্রে আমরা আই নটের মান কত জানি, ভি নট বাই আর, আমরা জানি একটু আগেটাতে আমরা পড়লাম। আর এর যে ফেজর ডায়াগ্রাম, সেটা আমরা জানি যে ভি যেদিকে হয়, আই যেদিকে হয়, সেদিকেও কি ভি হয়, যেহেতু এদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। আর ভিআর এর মান কত, ভিআর এর মান কত হবে তাহলে, আই ইন্টু আর। এই যে বিভব, বিভব সমান কি হয়, প্রবাহ মাত্রা ইন্টু রোধ, আর রোধের ক্ষেত্রে তো রোধের ভূমিকা রোধেই থাকে। ঠিক আছে, তারপর এল বর্তনীর ক্ষেত্রে, এল বর্তনীর ক্ষেত্রে আমরা জানলাম যে ভি সমান ভি নট সাইন ওমেগা টি হয়, আর আই সমান কি হয়, আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। আর সেখানে আমরা কি জানলাম যে আই নটের মানটা কি হয়, ভি নট বাই ওমেগা এল। আর এই ওমেগা এলটি কি হচ্ছে, ওমেগা এলটি হচ্ছে কি আমাদের প্রতিঘাত, যেটাকে আমরা আবেশী প্রতিঘাত বলি, যেটি রোধের যেটা ভূমিকা, সেটা এল বর্তনীর ক্ষেত্রে ওমেগা এল এর রাশিটির সে একই ভূমিকা। আর প্রবাহ, প্রবাহ মনে করো যদি এদিকে হয়, দেখো প্রবাহটি আমরা সবসময় এইভাবেই নিব যাতে করে তোমাদের গ্রাফগুলি করতে সুবিধা হয়, মানে এই যে ডায়াগ্রামগুলি করতে। তাহলে প্রবাহ আই হচ্ছে, আর আয়ের সাপেক্ষে ভিএল কি হচ্ছে, এগিয়ে আছে। এই যে দেখো, আই পেছনে আছে মানে কি হচ্ছে, ভি এগিয়ে আছে, তাহলে আয়ের সাপেক্ষে ভিএল কি আছে, এগিয়ে আছে। আর এখানে ভিএল সমান যদি আমরা জানতে চাই, তাহলে ভিএল সমান কত হচ্ছে, আই ইন্টু রোধ। রোধ বলতে এখানে রোধের কি ভূমিকা পালন করছে, ওমেগা এল, তাই ইধার আবেশী প্রতিঘাত কত হচ্ছে, ওমেগা এল। তাহলে এলআর বর্তনের ক্ষেত্রে ভি এর সাপেক্ষে আই এর সর্বদা কি হয়, 0 ডিগ্রি থেকে কি হয়, বেশি হয় থিটার মানটা, আর 90 ডিগ্রি থেকে কি হয়, পিছনে হয়। ঠিক আছে, তাহলে কোণে পিছিয়ে থাকে। হয়েছে, তাহলে আমরা এলআর বর্তনের ক্ষেত্রে কি বলতে পারি, কেন হলো এরকম, কারণ দেখো যে আর বর্তনী চাইছে এদের কোনো দশা পার্থক্য নেই, কিন্তু ভি বর্তনীর, এল বর্তনীর ক্ষেত্রে এদের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি আছে। তাহলে ভিআর চাইছে আমি এদিকে যাব, আর ভিএল চাইছে আমি এদিকে যাব। তাহলে একদিকে হচ্ছে কি ভিআর, আর একদিকে হচ্ছে ভিএল। এদের যদি দুজনের কম্বিনেশন গ্রাফ দেখি, আমি দেখো আই এর গ্রাফ নেওয়ার দরকার নেই, কেন কি মনে করো যে আই তো দুজনই একই দিকে, পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র কার, ভিআর, আর একজনের কাজ হচ্ছে ভিএল এর। তাহলে ভিআর হচ্ছে এদিকে, আর ভিএল হচ্ছে কি এদিকে। তাহলে ভিআর যাচ্ছে, এই যে ভিআরটি এদিকে বরাবর যাচ্ছে, তাই আমরা এরকম ভাবে নিলাম। আর ভিএলটি এই বরাবর যাচ্ছে, লম্ব ভাবে আছে, আই এর সাপেক্ষে লম্ব। আর আমরা এটা জানি যে ভিআর যদি এদিকে হয়, তাহলে আইটিও এদিকেই হবে। আর আমরা এটাও জানি যে আই এর সাপেক্ষে কি ভিএলটা 90 এগিয়ে থাকে। এই যে আই এর সাপেক্ষে ভিএলটা কি আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে। এখন আমরা কাকে ফোকাস করব, যে ভিআর আর ভিএল কে, দুটি বিভব, কার বিভব, একটি আর এর বিভব আর একটি হচ্ছে এল এর বিভব। যখন একা ছিল আর আর এল, তখন আলাদাভাবে হচ্ছিল। এখন দুজন একসাথে আছে, আরও আছে বর্তনীর মধ্যে, আর এলও আছে। আরও আর এর বিভব চাইছে এদিকে যেতে, এবং এল এর বিভব চাইছে এদিকে যেতে। নর্মালি দুটি বিভব কি হয়, যোগ হওয়া উচিত কথা, কিন্তু দেখো ভেক্টরের সাহায্যে তো আমরা এটাই জানি যে একটি বিভব যদি একটি যদি এদিকে যায় আর একটি যদি এদিকে যায়, তাহলে তাদের লব্ধি কি হবে, মিডিলটে যাবে। ঠিক আছে, তাই এই দুজনের লব্ধি কি হচ্ছে, মিডিলটাই যাচ্ছে। তাহলে এখন একজনের বিভব ছিল ভিআর, একজনের বিভব ছিল ভিএল, এখন এই দুজনের বিভব কোনটা হচ্ছে, ভি হচ্ছে। তাহলে এখানে এই দুজনকে আর দেখে আমাদের লাভ নেই, এই দুজনের বিভবটাকে দেখতে হবে, যেটা লব্ধি বিভব, মানে এলআর বর্তনীর ক্ষেত্রে লব্ধি বিভব কি হচ্ছে, ভি। ঠিক আছে, তাহলে লব্ধি বিভব ভি হচ্ছে, সেই ভি এর সঙ্গে আয়ের কোণ কতটা, সেই ভি এর সঙ্গে আয়ের কোণ হচ্ছে কি থিটা পেছনে। এখন দেখো যখন এল এর সাপেক্ষে ভাবছিলি আইটাকে, তখন কি 90 পিছনে ছিল, যখন আর এর সাপেক্ষে ভাবছিলি আইটিকে, তখন 0 একই দশায় ছিল। কিন্তু যখন দুজনের সাপেক্ষে দেখবো এল এবং আর,
কারণ এখন একজনের বিভব তো নেই, দুজনের বিভব আছে। তাই কার বিভবকে ধরবো, কারটিকে নয়, তার জন্য দুজনের কম্বিনেশন বিভবকে আমাকে ধরতে হবে, যেটা হচ্ছে কত ভি। আর সেই ভি এর সাপেক্ষে আই কে দেখতে হবে। তো ভি এর সাপেক্ষে যখন আমরা আই কে দেখবো তো কত পিছনে আছে, থিটা পেছনে আছে। তাই এর সমীকরণ কি হবে, ওমেগা টি মাইনাস থিটা। ঠিক আছে, আমরা সমস্ত কিছু কি করছি, গ্রাফের মাধ্যমে করছি। তাহলে আমরা বলতে পারি এখানে আছে। তাহলে দেখো আরেকটা জিনিস আমি বলছি এখানে, যে যেমন মনে করো এর রোধ, আর বর্তনীর ক্ষেত্রে যে রোধ সেটা ছিল আর, আর এল বর্তনীর ক্ষেত্রে যে রোধ যেটা সেটা ছিল কি ওমেগা এল। তেমনি তাহলে রোধেরও তো একটা ভ্যালু থাকবে, মনে করো, কেন এরও একটা রোধ থাকবে, এরও একটা রোধ থাকবে। তাহলে এর রোধ যেটা হচ্ছে সেটা কত হচ্ছে ওমেগা এল, আর এর রোধ হচ্ছে সেটা আর। তাহলে এই দুজনের মিলিত রোধ যেটা হবে সেটা হচ্ছে কি জেড। সেটাকে আমরা কি দিয়ে লিখবো, জেড দিয়ে লিখবো। ঠিক আছে, যেমন এই দুজনের বিভবটা মিলিত বিভব হচ্ছে ভি, তেমনি দুজনের মিলিত রোধ যেটা সেটা আমরা জেড দিয়ে লিখবো। তার জন্য কি বলা হয়েছে, ভি সমান, ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, ভি সমান আই ইন্টু জেড। যেহেতু নর্মাল ভি সমান আই ইন্টু আর হয়, সেই আরটাকে এখানে কি দিয়ে, এখানে জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। জেড দিয়ে প্রকাশ করা কেন হচ্ছে, যদি মনে করো শুধু আর হতো তো আরই লেখা হতো, শুধু ওমেগা এল থাকতো তো দেখো শুধু ওমেগা এলই লেখা হতো। কিন্তু এখানে আর এবং ওমেগা এল এর যে কম্বিনেশন সেটিকে জেড দিয়ে লেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এলআর বর্তনীর কার্যকর রোধ এলআর বর্তনীর জন্য, এটিও শুধু আর বর্তনীর ক্ষেত্রে, এটি শুধু এল বর্তনীর ক্ষেত্রে। আর যখন এল আর আর কে একসাথে দেখা হবে তখন বিভবকে ভি দিয়ে লেখা হবে আর রোধটাকে জেড দিয়ে লেখা হবে। ঠিক আছে, তাহলে ভেক্টর যোগের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, যে একটি ভিআর যদি এদিকে যায় আর ভিএল যদি এদিকে যায়, এই যে, তাহলে তাদের মধ্যে যে ভিটা সেটা এদিকে হবে, কিন্তু রোধের সাপেক্ষে যদি গ্রাফ, এটা বিভব সাপেক্ষে গ্রাফটা যদি রোধের সাপেক্ষে দেখা হয়, তাহলে ভিএল এর রোধ কি হবে ওমেগা এল, সেটা এদিকেই হবে, যেহেতু আই ইন্টু ওমেগা এল। আর এর রোধটা কত হচ্ছে আই ইন্টু আর, তাহলে এর রোধটা হচ্ছে ওমেগা এল, এর রোধটা হচ্ছে আর। তাহলে এই দুজনের মিলিত রোধ সেটা হচ্ছে কত জেড। আর জেড এর মান কি হবে, জেড এর মান তো আমরা জানি, দেখো এখানে আমি ডিটেলসে করে দিয়েছি তোমাদেরকে, যে ভি সমান কি রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস কত ভিএল স্কোয়ার আই ইন্টু জেড। ঠিক আছে, কারণ ভি সমান কত আই ইন্টু জেড, তাহলে ভি আর মানে কত আই ইন্টু আর, আর ভিএল মানে কত আই ইন্টু ওমেগা এল। আই কমন চলে যাবে, কেটে যাবে, তাহলে জেড সমান কত হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার। মনে রাখার বিষয় বিশেষ কিছু নয়, আমাদেরকে এলআর বর্তনী যদি বলা হয় তার মানে তোমাদেরকে বুঝতে হবে এলও থাকবে আর আরও থাকবে বর্তনীর মধ্যে। তার মানে কি এল এর রোধ থাকবে আর আর এর রোধ থাকবে, কিন্তু দেখো দুজনের যে রোধ সেটা কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাই তাদের যে লব্ধি রোধ সেটা কি হবে রুট ওভার অফ এল এর রোধ এবং আর এর রোধ এর স্কোয়ার। এই যে আর এর রোধের স্কোয়ার, আর বর্তনীর ক্ষেত্রে রোধের যা ভ্যালু সেটা আর এল বর্তনীর ক্ষেত্রে রোধ সেটা কত ওমেগা এল, শুধু একটু রুট হয়েছে আর এদের স্কোয়ার হয়েছে, কারণ দুজন 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাই ভেক্টর যোগের নিয়ম অনুসারে আমরা কি জানি, যে এটার এর মান কি হবে রুট ওভার অফ এর স্কোয়ার প্লাস কি হবে এর স্কোয়ার। এটাকে যদি আমি ত্রিভুজ আকারে ভাবতে যাই, তো মনে করি এর মান যদি ওমেগা এল হয়, তো এর ত্রিভুজ আকারে যদি আমি দেখি তাহলে এর মানও কত হবে ওমেগা এল, আর এর ভ্যালুটি কত জেড, এর ভ্যালুটি কত হচ্ছে আর। তাহলে একটি ত্রিভুজ এঁকে দিয়েছি আমরা, দেখো, তাহলে এটি হচ্ছে থিটা, এটি হচ্ছে ওমেগা এল, এটি জেড, এটি কত হচ্ছে আর। আর এখানে এখানে যে জেড কে এলার বর্তনী কি বলা হয়, প্রতিরোধ বলা হয়। একটু আগে আমি বললাম যে যদি এলও থাকে এবং আরও থাকে, মানে প্রতিঘাতও থাকে এবং রোধও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের রোধকে কি বলবো, প্রতিরোধ। ঠিক আছে, আর এই ত্রিভুজটিকে বলা হয় প্রতিরোধ ত্রিভুজ। আর এই প্রতিরোধ ত্রিভুজ থেকে আমরা কি পাই, টেন থিটা সমান কি ওমেগা এল বাই আর। এই যে টেন থিটা সমান লম্ব বাই কি হচ্ছে ভূমি, টাইটলি বলবে লম্ব বাই ভূমি। আর বিহিত ক্ষমতা যদি আমরা বের করতে যাই, তো cos থিটা সমান আমরা কি জানি, এর ক্ষেত্রে যদি আমরা cos থিটা বের করতে যাই, তাহলে cos থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভিআরএমএস আইআরএমএস cos থিটা মান আর বাই জেড, আর ভিআরএমএস মানে কি আইআরএমএস ইন্টু জেড, জেড জেড কেটে গেল, তাহলে আইআরএমএস স্কোয়ার ইন্টু কত আর। তাহলে দেখো একটু আগে আমরা বের করেছিলাম যে রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে এটা বের হয়েছিল। ঠিক আছে না, তো আমরা দেখলাম, দেখো এখানে এল এর কোনো ভূমিকা নেই। এল এর আমরা এও জানতাম, একটু আগে আমরা প্রমাণ করে দেখলাম, বা একটু আগে আমরা দেখলাম কি, যে এল বর্তনী কোনো ক্ষমতা ব্যয় করে না। তেমনি দেখো এল আর বর্তনীর ক্ষেত্রেও বিশুদ্ধ আবেশক কোনো ক্ষমতা ব্যয় করে না, সমস্ত ক্ষমতা ব্যয়িত কি বিশুদ্ধ আর। তাহলে দেখো এই যে ক্ষমতার যে সমীকরণ, সেখানে তো এল নেই, শুধুমাত্র কি আছে আর আছে। যেহেতু এল কোনো ক্ষমতা ব্যয় করে না, তাই এল এর কোনো ভূমিকা নেই এখানে, শুধুমাত্র কার ভূমিকা আছে, আর এর ভূমিকা আছে। আর এটাও তোমাদেরকে প্রমাণ করতে দেই, দেখো কোয়েশ্চেনের মধ্যে তোমাদের যা ছিল যে থিটা সমান, তাহলে তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, দেখো তোমরা এইভাবে তোমার অ্যান্সারটি করবে, এভাবেই তোমাদের কোয়েশ্চেনগুলি আসে। ঠিক আছে, তাই আমি পুরোটাই তোমাদেরকে দেখালাম। এরপরে হচ্ছে কি আমাদের শেয়ার বর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে শেয়ার বর্তনের ক্ষেত্রেও সেম ঘটনা আমাদের, দেখো একটি সি থাকবে এবং একটি আর থাকবে।
আমরা জানি কি বি সমান বি নট সাইন ওমেগা টি। আর এর ক্ষেত্রে তো আমি এখানে বললাম। আর সি এর ক্ষেত্রেও আমাদের কি হয়, সেমি ঘটনা হয়, এই প্লাস থাকে 90 ডিগ্রি। তাহলে কত হবে 1/ওমেগা সি, যেটা এখানে প্রতিঘাত বলি আমরা, ধারকের প্রতিঘাত। তাহলে ভিসি সমান কত, আই ইন্টু 1/ওমেগা সি। তাহলে দেখো এর গ্রাফ কেমন হবে। দেখো প্রথমে আমাদেরকে কাকে আঁকতে হবে, শেয়ার বর্তনীর ক্ষেত্রে, শেয়ার বর্তনীর ক্ষেত্রে যেটা আমাদেরকে আঁকতে হবে সেটা এখানে দেখো ভিআরটা আমাদের লেখার প্রয়োজন নেই। এখানে আমাদেরকে শুধু সি বর্তনী, তো তো সি বর্তনীর ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র আই কে দেখাতেই হবে। ঠিক আছে, শুধু আই দেখালেই হবে যে আয়ের সাথে ভিটা কত 90 ডিগ্রি পেছনে আছে। আয়ের সাথে এই যে ভিটা, ভিসিটা 90 ডিগ্রি কি আছে, পেছনে আছে। ঠিক আছে, তাহলে শেয়ার বর্তনীর ক্ষেত্রে যখন কেসটা হবে তখন কি হবে দেখো, ভি আর যেদিকে, ভিসি তার 90 ডিগ্রি পেছনে হবে। দেখো লক্ষ্য করে দেখো যে ভিআর যেদিকে, আই যেদিকে, সেদিকে ভিআর। এটা কার বর্তনীর ক্ষেত্রে, রোধ বর্তনীর ক্ষেত্রে। এবার আমরা জানি যে আয়ের থেকে কি হয়, ভিটা 90 পেছনে থাকে। এই যে আইটা বেশি, ভিটা কম, আইটা +90, তার মানে কি ভিটা -90, কম। 90 বেশি আছে, তাহলে ভিটা কি 90 কম আছে, তাহলে আয়ের থেকে ভিটা কি 90 কম আছে। আমরা সেটা সি এর গ্রাফে দেখলাম। তাহলে এখন কি হচ্ছে, আইটা দুজনেরই সেম। লক্ষ্য করে দেখো, এরও আই যেদিকে, এরও আই সেদিকে, শুধুমাত্র এর ভি যেদিকে, এর ভি তার 90 ডিগ্রি নিচের দিকে। তাই কি এর ভি আর যেদিকে, এরটা নিচের দিকে। এখন আমাদের কি লব্ধিটি কোনটা হবে, এটা হবে। ঠিক আছে, তো আগে যখন শুধুমাত্র আর এর ক্ষেত্রে দেখেছিলাম তখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, আর যখন শুধুমাত্র সি এর ক্ষেত্রে আইকে দেখলাম তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। তো এখন তো আর 90 আর 0 হবে না, এখন দুজনের কম্বিনেশন অ্যাঙ্গেল যেটা হচ্ছে কত, ভি। এবার এই ভি এর সঙ্গে আইকে দেখতে হবে। তাহলে এই ভি এর সঙ্গে আই কত পেছনে আছে, থিটা পেছনে আছে। ঠিক আছে, তাহলে আই ভিটা পিছনে আছে থিটা, আইটা থিটা কি আছে, এগিয়ে আছে, তাই আমরা কি করেছি প্লাস থিটা। আমরা এটা জানি যে সি যেখানেই থাকবে কি হবে, সে এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো সেম জিনিস, যে এদের লব্ধি বিভব ভিআর এবং ভিসির যে লব্ধি বিভব সেটা করতে হচ্ছে, ভি হচ্ছে সেই ভি সমান কত আই ইন্টু জেড। এখানে জেড এর মান কি হবে, এটা সিআর এর কার্যকর রোধ। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভিটা যদি বের করতে যাই তাহলে ভি সমান কি হবে, এখানে সিআর বর্তনী, তাহলে আর এর বিভব এবং সি এর বিভব হবে। আর এর বিভব কত, আর এর বিভব, আর সি এর বিভব, আর এর বিভব কত ভিআর, আর সি এর বিভব কত আছে ভিসি। তো ভিআর স্কোয়ার আর ভিসি স্কোয়ার, ভিআর স্কোয়ারের মান কত আই ইন্টু আর, আর ভিসি স্কোয়ারের মান কত আই ইন্টু 1/ওমেগা সি। ঠিক আছে, আই ইন্টু রোধ, রোধের সি এর ক্ষেত্রে রোধ কত হয়, 1/ওমেগা সি হয়। তো আই আই কেটে যাবে, আর তাহলে জেড সমান কি হবে, আর স্কোয়ার প্লাস 1/, এটা মনে রাখার সহজ বিষয় যে যেহেতু সি আছে আর আর আছে, তো রোধের ক্ষেত্রে কি হয়, রোধে হয় আর সি এর ক্ষেত্রে কত হয় 1/ওমেগা সি। আর এদের এরকম রুট হয়ে স্কোয়ার কেন হলো, তাদের ডাইরেক্ট যোগ হতে পারতো, কিন্তু দেখো যেহেতু এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই তাদের লব্ধিটি কি হবে, সবসময় কি হবে, যোগ হবে। এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, জেড। ঠিক আছে, ওই যে জেডটি আমরা লিখেছি এখানে, লেখার দরকার নেই, এই যে আমরা এখানে লিখেছি, তো এটাকে আমরা এখানে জেড লিখতে পারি। এটাকে যদি আমরা ত্রিভুজ আকার লিখতে যাই তাহলে এইভাবে হবে, যদি এটা 1/ওমেগা সি হয় তাহলে এর সমান্তরাল এটি কি হবে, 1/ওমেগা সি হবে। আর এটি তো হচ্ছে আমাদের আর। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে বলতে পারি প্রতিরোধ ত্রিভুজ থেকে যে টেন থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে লম্ব, এটা লম্ব বাই কি হচ্ছে, ভূমি। তাহলে দেখো আমাদের প্রমাণটি হয়ে গেল। আর সেম যদি আমরা ক্ষমতা গুণক বের করতে যাই তাহলে ক্ষমতা গুণক সমান কত, আর বাই জেড। সেম কত হবে আমাদের আই আর এম এস স্কোয়ার ইন্টু কত, আর। এখানেও কি হয়, বিশুদ্ধ রোধ কোনো ক্ষমতা ব্যয় করে না, সমস্ত ক্ষমতায় কি হয়, ব্যয় হয় বিশুদ্ধ রোধ দ্বারা। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ ধারক কোনো ক্ষমতা ব্যয় করে না, সমস্ত ক্ষমতা ব্যয় হয় কার দ্বারা, এই যে সিআর বর্তনীতে বিশুদ্ধ ধারক কোনো ক্ষমতা ব্যয় করে না, সমস্তই ক্ষমতা ব্যয় হয় কার দ্বারা, বিশুদ্ধ রোধ দ্বারা। ঠিক আছে, এই যে সমীকরণে তো সি নেই কোথাও। ঠিক আছে, তাহলে দেখো তারপরে, তাহলে তোমাদের এটি হচ্ছে কি সি বর্তনী, তোমরা একবার দেখে নিও আর খাতাতে লিখে নিবে। এইভাবে তোমাদের কোশ্চেন আসবে, সেভাবে সাজানো অ্যান্সারটাকে। ঠিক আছে, যেমন যেমন তোমাদেরকে বলবে তোমরা সেভাবেই করবে। তারপর দেখো আমরা এলসিআর বর্তনী, এলসিআর বর্তনীর ক্ষেত্রে কোশ্চেনটি অনেকবারই এসেছে, যে ভেক্টর রেখাচিত্রের সাহায্যে দেখাও বর্তনীর প্রতিরোধ আর প্রবাহ মাত্রা রাশিমালা। আর শ্রেণীতে অবস্থিত এলসিআর বর্তনী এসি উৎসের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে দশা চিত্র ব্যবহার করে দেখাও।
প্রতিঘাতী রাশিমালা, ঠিক আছে। তো তো এখানে কি কি আছে, আরও থাকবে, এলও থাকবে এবং কি থাকবে, সিও থাকবে, তিনটিই থাকবে। তাহলে পরিবর্তনে পরিবর্তী বিভবের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ভীষণ ভিনট সাইন ওমেগা টি। তাহলে তোমাদের মেন কাজ কি থাকবে, যে একবার আর এর নিয়ে লেখা, একবার এল এর নিয়ে লেখা, একবার সি এর নিয়ে লেখা। আমি তো বললাম তিনটের ক্ষেত্রেই, এখনই বলতে তখন থেকে আমরা একটাই জিনিস বলছি, যে এটা আর এর ক্ষেত্রে কি হয়, নর্মাল হয়। এই আল এর ক্ষেত্রে কি হয়, আয়ের থেকে 90 এগিয়ে থাকে আর আয়ের থেকে 90 পিছনে থাকে। এখন যদি আমি তিনটির কম্বিনেশন বানাতে যাই, তাহলে কি হবে, দেখো আয়কে আমাদের সবসময় এইভাবে লেখা, আর তারপর আমরা দেখবো যে আয়ের সাপেক্ষে কে এগিয়ে আছে, কে পিছনে আছে, কে এবং সমান আছে। তো দেখো আয়কে আমরা আয়কে লিখলাম, এই যে মনে করো এটি আয়, ঠিক আছে, এটি হচ্ছে আয়। তাহলে আয়ের সাপেক্ষে, এক মিনিট, এটি হচ্ছে আয়। এবার আয়ের সাপেক্ষে আমরা দেখবো যে আয়ের সাপেক্ষে, দেখো আয়ের সাপেক্ষে ভিআর তো কি হয়, সবসময় সমান্তরাল হয়, একই একই দিকে হয়। আর আয়ের সাপেক্ষে ভিএল কি হয়, 90 এগিয়ে থাকে, আর আয়ের সাপেক্ষে ভিসি কি হয়, 90 পিছনে থাকে। তাহলে ঠিকঠাক আছে এটি আমাদের। এরপর একটা জিনিস ভাবার বিষয় হলো, যে একটু আগে আমরা দেখলাম যে ভিআর ছিল আর ভিএল ছিল, তাই আমরা এইভাবে করেছিলাম। আর তারপরে আমরা শেয়ার বর্তনীর ক্ষেত্রে দেখলাম যে ভিআর এদিকে ছিল আর ভিসি এদিকে ছিল, তাই আমরা এদিকে লব্ধিটি বের করেছিলাম। এখন তিনটি আছে, কে কোন দিকে হবে, কে কোন দিকে নয়। তাই এ কি বলছে ভিআর, যে আমি ঠিক আছি, আমি চুপ আছি, তোমরা আগে ঠিকঠাক করে নাও, তারপর আমি তোমাদের সাথে লড়বো, ঠিক আছে। তো আমরা দেখলাম একবার তিনটি কেস হয় এর ক্ষেত্রে, যে ভিএল গ্রেটার দেন ভিসি যদি হয়, যদি ভিএল এর পাল্লাটা কি হয়, ভারী হয়, ঠিক আছে, এল এর ক্ষেত্রে যে বিভবটা সেটা যদি বেশি হয় কার থেকে, ভিসির থেকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, তো মনে করো ভিএল এর মান যদি 10 হয় আর ভিসির মান যদি 8 হয়, তাহলে দুজনের যে লব্ধি বিভব সেটা কত হবে, 8, 10 মাইনাস 8, মানে কি হবে, ভিএল মাইনাস ভিসি হবে। তাই কি হয়েছে, উপর দিকে হয়েছে আমাদের ভিএল মাইনাস ভিসি। আর এটি তো আমাদের সেম আছে, এই যে এটি আমাদের কি আছে, সেম আছে। এবার দেখো সেম আগের মতোই, যে একটি হচ্ছে এদিকে আর একটি হচ্ছে এদিকে, তাহলে তাদের লব্ধি কি হবে, ভি, ঠিক আছে। আর লব্ধি যদি ভি হয়, তখন ভি এর সঙ্গে কোনটি কার হয়, আয়ের। তাহলে ভি এর সঙ্গে কোনটি কার হবে, আয়ের হবে। তাহলে তাই কি হয়েছে আমাদের, ভি সমান ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে। এই যে ভি সমান কত, ভি নট সাইন ওমেগা টি হয়েই, আর আয়ের ক্ষেত্রে কি হবে, থিটা পেছনে আছে, এই যে ভি এর থেকে আইটা কি আছে, থিটা পেছনে আছে। কেন, এটা আমাদের একই জিনিস, সেই যে যেহেতু এল এর পাগড়া ভারী, আর এল এর পাল্লাটা যেহেতু ভারী ভারী, তাই আমরা কি বলতে পারি, এল সবসময় পিছাবে কাকে, আই কে। তাহলে সেম ভি সমান কি, আই ইন্টু জেড, এখানে জেড এর ভ্যালু কি হবে, এল, এখানে এল এর রোধ আর সি এর রোধের বিয়োগ হবে, আর তার সাথে কার রোধ, আর এর রোধের কি হবে, লব্ধি হবে। ঠিক আছে, তাহলে দেখো ভেক্টর যোগের সূত্রানুসারে আমরা বসালাম ভি সমান ভি আর স্কোয়ার, আর এর যেটা বিভব, সেটা কত হচ্ছে, ভিএল মাইনাস ভিসি, তাই ভিএল মাইনাস ভিসি তার কি, হোল স্কোয়ার। মানটা যদি আমরা বসিয়ে দিই, ভি আর মানে কি, আই ইন্টু আর ভিএল মানে কি হচ্ছে, আই ইন্টু ওমেগা এল, আর ভিসি মানে কি হচ্ছে, আই ইন্টু 1/ওমেগা সি। এখানে আই কমন নিয়ে কেটে গেল, কেটে যাওয়ার পর আমাদের কি, প্রতিঘাত যেটি বলি আমরা, বা প্রতিরোধ যেটি আমরা বলি, তার রাশিমালা হচ্ছে কি এটি, যেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো দেখো ভিএল মাইনাস ভিসি, এই যে ভিএল মানে কত হচ্ছে, ওমেগা এল রোধটা, ভিএল এর ক্ষেত্রে রোধ এটা, আর ভিসির ক্ষেত্রে রোধ এটা। তাই এটি যদি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি হয়, তাহলে এর সমান্তরাল রেখা এটিও কত হবে, ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। তাহলে এটি হচ্ছে কত, আর, যেহেতু ভিআর যেদিকে তার রোধ কত হচ্ছে আর, এটিকে আমরা ত্রিভুজের আকারে আঁকলাম। আর এখানে জেডকে কি বলা হয়, প্রতিরোধ বলা হয়। তো সেম টেন থিটা সমান কি হবে, এখন ওমেগা এল মাইনাস, এই যে এটি লম্ব বাই ভূমি, ঠিক ক্ষমতা গুণক সেম একই জিনিস, আর বাই জেড, ঠিক আছে। এল তো কোনো ক্ষমতা ব্যয় করে না, সিও কোনো ক্ষমতা ব্যয় করে না, শুধুমাত্র ক্ষমতা ব্যয় কি করবে, আর। তাই বিশুদ্ধ ধারক এবং আবেশ কোনো ক্ষমতা ব্যয় করে না, সমস্ত ক্ষমতা ব্যয় হয় কি, বিশুদ্ধ আর দ্বারা। বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে কি, এলসিআর বর্তনী। আমরা কোন কেসের ক্ষেত্রে করলাম, যে যদি ভিএলটা ভিসির থেকে কি হয়, বেশি হয়। এমনও হতে পারে যে ভিসিটা কি হয়, ভিএল এর থেকে কি হতে পারে, বেশি হতে পারে। তখন কি হয়ে যাবে, এটি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, তখন নিচের দিকে আমার গ্রাফটি হবে, যেহেতু এখন এল এর পাল্লাটা ভারী, তাই উপর দিকে হয়েছে, এই যে উপর দিকে হয়েছে, যেহেতু 10 ছিল মনে করো, আর এ ছিল 8, তো উপর দিকে হয়েছে আমার। বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি আমার এলসিআর বর্তনী, ঠিক। তাহলে এরপর আমরা বুঝবো কি, নোটবুক দিয়ে লিখে দিয়েছি, দেখো আমি, যে ভিসিটা যদি ভিএল এর থেকে কি হয়, বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, প্লাস হয়ে যাবে এটা, এই যে ভিআর আর আই,
যাচ্ছে, আর এটা কি হচ্ছে নিচের দিকে, যেহেতু ভিসিটা কি আছে বেশি আছে, তাই ভিসি মাইনাস ভিএল হয়েছে, এখন নিচের দিকে হয়েছে। তাহলে এর লব্ধিটি কি হচ্ছে ভি। তাহলে দেখো এখন আইটি কি আছে, এগিয়ে আছে ভি এর থেকে, এই যে ঠিক আছে। আর যদি মনে করো ভিএলটা ভিসির সঙ্গে যদি সমান হয়, তখন ভি সমান কি হবে, ভি নট সাইন ওমেগা টি, আই সমান কত হবে, আই নট সাইন ওমেগা টি। আর ভি নটের আই নটের মান কত হবে, কেন হলো, কেন কি মনে করো যদি ভিএলটা ভিসির সঙ্গে সমান হয়, তাহলে এর রোধ দাও ওমেগা এলটা কি হবে, 1/ওমেগা সি হবে। আর আমরা তো জানি, একটু আগের গ্রাফটা পড়েছিলাম যে এদিকটা ভিএল, এদিকটা ভিসি, এদিকটা হচ্ছে ভিআর, আর এদিকটাই হচ্ছে আই। আই যেদিকে, তো আয়ের সাপেক্ষে তো তিনটা ধরা হয়। তো এ আর এ যদি সমান হয়, তাহলে শুধুমাত্র কে বেঁচে থাকবে, ভিআর আর আই। মানে এটি কার মতো, রোধের মতো, শুধু রোধ দিয়ে বেঁচে থাকবে। তাই কি বলা হয়, যে ভিএল সমান ভিসি হলে এলসিআর বর্তনী রোধের ন্যায় আচরণ করে। আর রোধের ক্ষেত্রে কি হয়, শুধু আই নট সমান ভি নট বাই জেড, আর জেড এর মান তো শুধু আরই থাকবে। কেন, এখন তো ওমেগা এল আর 1/ওমেগা সি সমান হয়ে গেছে, ঠিক আছে। আর ওমেগা এল আর 1/সি যদি সমান হয়েছে, তাহলে কেটে যাবে, তাহলে জেড সমান √/r²। আর √/r² মানে কি হচ্ছে, শুধু আর। তাহলে এলসিআর বর্তনী কখন রোধের ন্যায় আচরণ করে, কোয়েশ্চেন থাকে তোমাদের যে এলসিআর বর্তনী রোধের ন্যায় আচরণ করে যখন ভিএল সমান কি হয়, বিসি হয়, ঠিক আছে। তারপরে আমরা দেখব কি, যে এলসিআর বর্তনীর ক্ষেত্রে প্রতিরোধ কম, প্রতিরোধ জেড যেটা, তার সঙ্গে কি, কার গ্রাফ, তার সঙ্গে আমরা দেখবো কার, কম্পাঙ্কের গ্রাফ, ঠিক আছে। তো কম্পাঙ্ক এফ যদি হয়, তো আমরা নর্মালি কি জানি, ডাব্লিউ সমান কি হয়, 2πf, বা আমরা ডাব্লিউ সমান এটাও জানি যে 2π কি হয়, এন হয়, ঠিক আছে। তাহলে এলসিআর বর্তনীর প্রতিরোধ কি হবে, জেড সমান কি হবে, √/r², √/r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কয়ার। কখন, এটা যদি ভিএল গ্রেটার দেন কি হয়, বিসি হয়, ঠিক আছে। তাহলে জেড সমান এটা হচ্ছে আমাদের, তো নর্মালি এক্সেল দিয়ে লিখি আমরা প্রতিঘাতকে, কোন প্রতিঘাত, আবেশিক প্রতিঘাতকে, যে এক্সেল সমান কি ওমেগা এল। তাহলে 2π, ওমেগা মানে কত হচ্ছে 2πf, আর এল মানে কত হচ্ছে এল, আর এক্সি সমান কত হচ্ছে 1/ওমেগা সি। ওমেগা বলতে আমরা কি বুঝি, 2πf ইন্টু কত সি। তো দেখো, গ্রাফ বলা হয়েছে কার, প্রতিরোধের সঙ্গে কম্পাঙ্কের। তো দুটা জিনিস আমরা দেখতে পারি, যে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে কি হবে, আর কম্পাঙ্ক যদি কি হয়, কম হয় তাহলে কি হবে। আমরা একবার দেখছি যে কম্পাঙ্ক খুবই বেশি, মনে করো এটা খুবই লার্জ, তাহলে যদি মনে করো এক্সেল যদি খুবই বেশি হয়, সরি এফ যদি খুবই বেশি হয়, তো দেখো এক্সেল এর সঙ্গে এফ সমানুপাতে আছে, তাহলে এফ যদি খুবই বেশি হয়, তাহলে এক্সেলটাও কি হবে, খুবই বেশি হবে, লার্জ হবে। আর এর সঙ্গে এক্সির সঙ্গে এফটা ব্যস্তানুপাতে আছে, তাহলে এফটা যদি খুব বেশি হয়, তাহলে এক্সিটা কি হবে, খুব ছোট হবে, খুব ছোট। মনে করো এক্সেলটা 1000, আর এক্সিটা হচ্ছে কত, 1, কারণ খুবই বেশি মানে কি, 1000 মনে করো, আর এক্সিটা কত হচ্ছে 1। তাহলে আমরা যদি ডিফারেন্স দেখতে যাই কার কার মধ্যে, এক্সেল মাইনাস এক্সি, এই যে এটাকে কি এক্সেল মাইনাস কত এক্সি, ওমেগা এল মাইনাস কত 1/ওমেগা সি, যদি ডিফারেন্সটি দেখতে যাই 1000 মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে 99999 এর কি হোল স্কোয়ার, প্লাস এদিকে আর স্কোয়ার আছে, মানে জেডটা অনেক বেশি। তাহলে দেখো এ যদি কম্পাঙ্ক অনেক বেশি হয়, এদিকে দেখো এদিকটা হচ্ছে কম্পাঙ্কের গ্রাফ, এদিকটা হচ্ছে কি প্রতিরোধের গ্রাফ। তাহলে কম্পাঙ্ক যদি অনেক বেশি হয়, ধরলে এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে শুরু হয়েছে, কম্পাঙ্ক যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে রোধটাও কি হবে, অনেক বেশি, ঠিক আছে। জেডটাও কি হচ্ছে লার্জ। যদি এফটা স্মল হয়, খুবই স্মল, স্মল বলতে এই যে এখান থেকে মনে করো কম্পাঙ্ক বাড়ছে ধীরে ধীরে, তো এফটা যদি স্মল হয়, তাহলে এক্সিটা কি হবে, লার্জ। আর সরি এক্সেলটা কি হবে, দেখো এটা যদি ছোট হয় এফটা, তাহলে এক্সেলটাও কি হবে, স্মল, ঠিক আছে। এটা যদি ছোট হয়, তাহলে এক্সেলটাও হবে ছোট। আর যদি এটা ছোট হয়, তাহলে এক্সিটা কি হবে, বড়, অনেক বড় হবে। কেন, কারণ এটা ব্যস্তানুপাতে আছে। যদি এটা খুবই ছোট হয়, তাহলে এক্সিটা কি হবে, খুবই বড় হবে। তাহলে এখন এক্সিটা বড় এবং এক্সেলটা কি ছোট, তাহলে তাদের ডিফারেন্স সে একই জিনিস হচ্ছে, সেই 99। যদি এটা 1000 হয়, এটা 1 হয়, তাহলে মাইনাস 99 এর স্কোয়ার, তো জিনিসটা কি হচ্ছে, সেমি হচ্ছে, প্লাস আর স্কোয়ার প্লাস জেড, মানে প্লাস আর স্কোয়ার সমান এর যে ভ্যালুটা বের হবে সেটা জেড, সেই জেডটা কি হবে, অনেক বড় হবে, জেড কি হবে, লার্জ। তাহলে জেডটা কি হবে, লার্জ হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, কি বুঝলাম, যে যখন কম্পাঙ্ক অনেক বড় হবে, মানে অনেক বড়, তখনও আমার রোধটা কি অনেক বেশি। আর যখন কম্পাঙ্ক আমার অনেক ছোট, তখনও কি দেখছিলাম আমরা, যে রোধটা অনেক বেশি। তাহলে আরেকটা জিনিস আছে আমাদের কাছে, কি, যে যদি আমাদের ওমেগা এলটা, এক্সেলটা যদি এক্সেল সমান যদি এক্সি হয়, এক্সেল সমান যদি কি হয়, এক্সি হয়, মানে ওমেগা এল
সমান কি 1/ωc হয়, ঠিক আছে, তাহলে কি হবে এই দুটি দেখো, লক্ষ্য করে দেখো এখানে যে যদি ωL সমান যদি ওমেগা 1/ωc হয়, তাহলে জেড সমান কি হবে, শুধুমাত্র আর হবে, কারণ এটাতে কেটে যাবে, তার মানে কি রোধটা সব থেকে কম হবে। আর এর আগে কি হচ্ছিল, এর স্কোয়ার হচ্ছিল প্লাস তার সঙ্গে আর স্কোয়ার যোগ হচ্ছিল, এখন তো আর এটা হবে না, এটাও হবে না, এটা তো পুরোটা শূন্য, তার মানে শুধুমাত্র জেড সমান কি হবে আর। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন খুবই বেশি কম কম্পাঙ্ক তখনও কি হচ্ছে রোধটা বেশি, আর যখন খুবই বেশি কম্পাঙ্ক তখনও কি হচ্ছে রোধটা বেশি। মিডিলটা আমরা দেখলাম যে দুজনে যখন সমান হচ্ছে, ওমেগা এলটা আর 1/ωc যখন সমান হচ্ছে, তখন কি হচ্ছে রোধটা অনেক কম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে ধীরে ধীরে যখন আমার কি করা হচ্ছে, কম্পাঙ্ক কম্পাঙ্ক যখন আমার কম আছে তখন রোধটা অনেক বেশি আছে, কম্পাঙ্ক ধীরে ধীরে বাড়াচ্ছে তখন রোধটা ধীরে ধীরে কমছে কমছে কমছে, কম্পাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে রোধটা কমছে, তারপর একটা সময় আসার পর এই পয়েন্টটাতে কি হচ্ছে, রোধটা অনেক কমে যাচ্ছে, তারপর ধীরে ধীরে আবার যদি কম্পাঙ্ক বাড়ায় তাহলে রোধটা আবার বাড়ছে ধীরে ধীরে ধীরে। বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এইটি আমাদের সারণী অনুনাদ করার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট গ্রাফ। তাহলে দেখো তারপরে যদি আমরা সেটাকে শুধুমাত্র আবেশী প্রতিঘাতের ক্ষেত্রে দেখতে যাই, তাহলে কি হবে, দেখো কম্পাঙ্কের সঙ্গে যদি আবেশী প্রতিঘাতের ক্ষেত্রে মানে এল বর্তনের গ্রাফ দেখতে যাই কম্পাঙ্কের সঙ্গে এল বর্তনের যে রোধ, তাহলে দেখো আমরা কি জানি এক্সেল সমান ওমেগা এল মানে 2πfl, যদি এফ বৃদ্ধি পাই তাহলে এক্সেলও বৃদ্ধি পাবে, এফ কম হলে এক্সেলও কমবে, তাহলে কি হয়েছে মূল বিন্দুগামী, এটা কি হয়েছে কমছে, এক্সের সঙ্গে কি ব্যস্তানুপাতি, তাই গ্রাফটি এইভাবে হয়েছে। বোঝা গেছে, তাহলে এটাই হলো কি আমাদের এলসিআর বর্তনের ক্ষেত্রে রোধ টোধ যাবতীয় জিনিস, ঠিক। এরপর আমরা বুঝবো শ্রেণী অনুনাদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে শ্রেণী অনুনাদ জিনিসটা কি সেটা আমরা জানবো আগে, ঠিক। তাহলে এলসিআর বর্তনের ক্ষেত্রে শ্রেণী অনুনাদ কোনটাকে বলি আমরা, যে এলসিআর বর্তনের ক্ষেত্রে আবেশী প্রতিঘাত ধারকীয় প্রতিঘাত যখন কি হয়ে যায় সমান হয়ে যায়, তখন বর্তনীতে প্রবাহটা কি হয় সব থেকে বেশি হয়। আমরা জানলাম একটু আগেটাই যে ওমেগা এল সমান যদি 1/ωc হয়, তাহলে রোধটা কি হয় সব থেকে কম হয়, আর রোধটা যখন সব থেকে কম হয় তখন কি হবে, প্রবাহটা সব থেকে বেশি হবে, ঠিক আছে। তাই সেই সেই ঘটনাটিকে বলা হয় কি শ্রেণী অনুনাদ। আর যে কম্পাঙ্কের জন্য এই বর্তনীতে পৌঁছায়, এই অবস্থায় পৌঁছায়, সেক্ষেত্রে ওমেগাটাকে আমরা কি ধরি, ওমেগা নট। দেখো সবগুলি তো কম্পাঙ্ক, 1 2 3 4 সবগুলি হচ্ছে কম্পাঙ্ক, কিন্তু নির্দিষ্ট যে কম্পাঙ্কটির জন্য এই ঘটনাটি ঘটছে, ঠিক আছে, সেই ঘটনাটিকে আমরা কি বলি, শ্রেণী অনুনাদ, যে কম্পাঙ্কটির জন্য, ঠিক আছে। তার আমরা একটা নির্দিষ্ট নাম দিলি ওমেগা নট, কারণ সবগুলি যদি আমাদের ওমেগা হয় তাহলে আমরা বুঝবো কি করে যে শ্রেণী অনুনাদ কোন কম্পাঙ্কটিকে বলা হচ্ছে। তো একটি বিশেষ কম্পাঙ্কে, সব কম্পাঙ্কে তো হচ্ছে না, একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কি হচ্ছে আমাদের রোধটা সব থেকে কম হচ্ছে, দেখতে পাচ্ছ আমরা একটু আগে করলাম আমরা যে একটি বিশেষ কম্পাঙ্কে কি হচ্ছে রোধটা সব থেকে কম হচ্ছে, বাকি প্রত্যেকটি কম্পাঙ্কের রোধটা কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা বিশেষ কম্পাঙ্কের রোধটা কি হচ্ছে সব থেকে কম হচ্ছে, আর রোধটা কম থাকা মানে কি প্রবাহটা সব থেকে বেশি হওয়া। তাই আমরা ওমেগা এল সমান 1/ωc, এইটাকে আমরা কি দিয়ে লিখলাম, ওমেগা নট এল সমান কি 1/ωc। তাহলে যদি আমরা এটাকে নিয়ে যাই এদিকে, তাহলে কি হবে, ওমেগা নট স্কোয়ার সমান কত 1/LC, আর ওমেগা নট সমান কত 1/√LC। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা সমীকরণ, এটা হচ্ছে একটা সমীকরণ। আর ওমেগা নট মানে আমরা কি জানি, ওমেগা নট মানে আমরা জানি 2πf, তো যেহেতু এটা ওমেগা নট তাই এটা 2πf নট হচ্ছে, সমান কি হবে 1/√LC। তাহলে এফ নট সমান কত হবে, এই যে 2πটাকে নিচে নামিয়ে দিয়েছি, তো এটাকে আমরা বলি শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক, এফ নটটিকে। ওমেগা নটটিকেও আমরা সেই শ্রেণী অনুনাদি কম্পাঙ্কই বলি। তাহলে তোমাদের মনে মনে কোশ্চেন হবে যে শ্রেণী অনুনাদি কম্পাঙ্কের ক্ষেত্রে ওমেগা নট লিখবো কি আমরা এফ নট লিখবো। দেখো দুটি আলাদা জিনিস নয়, দুটি জিনিসটি একই হচ্ছে, এটি তো ধ্রুবক 2πটি। সেকেন্ড কথা হলো যে যদি আমরা ওমেগা নট লিখি না, সেক্ষেত্রে আমাদের এককটা কি হবে, রেডিয়ান পার সেকেন্ড হবে, আর যদি এফ নট লিখি সেক্ষেত্রে আমাদের এককটা কি হবে, হার্জ হবে। বিশেষ কোনো ডিফারেন্স নেই, তোমরা যদি এই সূত্রটিকে ইউজ করো তাহলে কি লিখবে, রেডিয়ান পার সেকেন্ড লিখবে, আর যদি এফ নট ইউজ করো তাহলে কি লিখবে, হার্জ লিখবে, ঠিক আছে। বা তোমাদের প্রথমে তোমরা কি করবে, দেখো আমরা ডাব্লিউ সমান তো 2πf জানি, 2πf জানি, তাহলে তোমরা কি করবে, এফ টিকে যদি বার করো তাহলে আগে ওমেগা বের করবে, আর 2π দিয়ে যদি সেটাকে ভাগ করে দিও তাহলে তোমরা এফ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা আগে প্রথমে কি বার করবে, ওমেগা নট, আর তারপর সেটিকে 2π দিয়ে ভাগ করে দেবে, তাহলে তোমরা কি পেয়ে যাবে, এফ নট পেয়ে যাবে। যেটাই হচ্ছে কি আমাদের শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক, যেটা আমরা ইংলিশে কি বলি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা কি বলতে পারি, যে এলসিআর বর্তনী শ্রেণী বর্তনীতে প্রযুক্ত প্রবাহ মাত্রা যে কম্পাঙ্কের
জন্য আবেশী প্রতিঘাতকে আমরা কি লিখি ওমেগা এল, এবং ধারকীয় প্রতিঘাত 1/ωc সমান হয়, তাকে আমরা কি বলি অনুনাদি কম্পাঙ্ক। অনুনাদের সময় কি হয়, এক্সএল সমান এক্সি হওয়ায় বর্তনীর রোধ সব থেকে কি হয় কম হয়। আমরা জানি যে ওমেগা এল সমান কি হয়, যখন 1/ωc হয় তখন জেড এর মানটা কি হয় সব থেকে কম হয়, তাই কি হয় প্রবাহ মাত্রাটা সব থেকে বেশি হয়, তাই বর্তনী রোধের ন্যায় আচরণ করে। তাহলে ভি সমান কত, ভি নট আই সাইন ওমেগা টি, আর আই সমান কত হচ্ছে আই নট সাইন ওমেগা টি। সেক্ষেত্রে রোধের মতো, তো রোধের মতো থাকলে কি হবে, ও যে শীর্ষ মান আই নটটা কত হবে, ভি নট বাই আর হবে। এখানে আমরা কি জানি, আর এর মান যত বেশি হবে, সর্বোচ্চ প্রবাহ মাত্রার শীর্ষ মান কি হবে তত কম হবে। এখানে যদি আরটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে শীর্ষ মানটা কি হবে, কমে যাবে। কম্পাঙ্কের মানে এফ নট অপেক্ষা কম বা বেশি যাই হোক না কেন, প্রবাহ আই এর মান সর্বোচ্চ প্রবাহ আই এম এস অপেক্ষা কি হবে, কম হবে। ঠিক আছে, আমরা জানি যে এফ নট এর মান যত বেশি হোক না কেন অপেক্ষা, দেখো নর্মালি কি হয়, কম্পাঙ্কের মান এফ নট অপেক্ষা কম বা বেশি যাই হোক না কেন, শুধুমাত্র এফ নটের ক্ষেত্রেই কি হবে ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। ঠিক আছে, এফ নটের থেকে আগে হোক বা এফ নট থেকে পেছিয়ে হোক, সবার ক্ষেত্রে কি হয় রোধটা বৃদ্ধি পেয়ে যায়, তাই প্রবাহটা কি হবে কম হবে, আইম্যাক্স অপেক্ষা কম হবে। দেখো আমরা একটু আগের এই গ্রাফটা বুঝলাম, ঠিক আছে, যে শীর্ষ মান হচ্ছে এফ নট, এই এফ নটের ক্ষেত্রে রোধটা শুধুমাত্র কম আছে, যার ফলে প্রবাহটা এর ক্ষেত্রে কি হবে বেশি হবে। আর বাকি সবার ক্ষেত্রে কি হবে বলো না, যে রোধটা বাড়ে যাচ্ছে, রোধটা বেড়ে গেলে কি হবে প্রবাহটা কম হয়ে যাবে। তাই ওটাই বলা হয়েছে কি, যে দেখো যে এফ নটের অপেক্ষা কম বা বেশি যাই হোক না কেন সবার ক্ষেত্রে কি হবে আইম্যাক্স অপেক্ষা কম হবে। ঠিক আছে, তাহলে তারপর দেখো আমরা কি বুঝবো, যে এর গ্রাফটি, যে দেখো এর গ্রাফটির সাথে সেম আছে আমরা এই গ্রাফটি, দেখো এর যেখানে রোধ বেশি সেখানে ওর প্রবাহ কম হবে, আর যেখানে এর রোধ বেশি সেখানে ওর প্রবাহ কম হবে, আর যেটা রোধটা কম সেখানে এর প্রবাহটা কি বেশি হবে, এখানে হবে। তাহলে গ্রাফটি কেমন হবে, এইভাবে হবে। ঠিক আছে, তো ওই যে গ্রাফটি কেমন ভাবে আছে আমাদের, দেখো ওইভাবেই আছে, এই যে এইভাবে আছে। তাহলে এই যে লাইনটি ম্যাক্সিমাম মান আমরা কখন পাচ্ছি, যখন এফ নট বা ওমেগা নট একই জিনিস হচ্ছে। তাহলে এই ওমেগা নট শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক এই পয়েন্টটিতে হচ্ছে কি আমাদের সব থেকে ম্যাক্সিমাম মান। তাহলে মাত্র আমরা কি বুঝলাম, যে কম্পাঙ্ক যত বাড়বে রোধটা বাড়ছিল, রোধটা ধীরে ধীরে কম ছিল, তো রোধটা কমলে কি হবে প্রবাহটা ধীরে ধীরে বাড়বে। তো কম্পাঙ্ক যত বৃদ্ধি পাবে এফটা বা ওমেগাটা, ওমেগা মানে তো এ টু পাই এফ, তো এফটা যত বৃদ্ধি পাবে কি হবে ধীরে ধীরে প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, যখন একটা নির্দিষ্ট কম্পাঙ্ক চলে আসছে তখন প্রবাহটা কি হচ্ছে সব থেকে বেশি হচ্ছে। তারপর ধীরে ধীরে আবার যদি আমি কম্পাঙ্ক বাড়াই তাহলে প্রবাহটা ধীরে ধীরে কি হচ্ছে কমছে। ঠিক আছে, তাহলে প্রবাহটা ধীরে ধীরে কমছে, তাহলে একটা নির্দিষ্ট যে পয়েন্ট সেই পয়েন্টটিতে কত হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মান পাওয়া যাচ্ছে। তো দেখো ধীরে ধীরে তো প্রবাহটা বৃদ্ধি পাচ্ছিল, ধরে মনে করলাম প্রবাহ, এটা হচ্ছে প্রবাহ মাত্রা 10 মান হচ্ছে, আর এখানে প্রবাহ মাত্রা 1 মান হচ্ছে। তাহলে 1 মান যখন আমি কম্পাঙ্ক বাড়াচ্ছি তো ধীরে ধীরে প্রবাহ বাড়ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আবার যদি আমি কম্পাঙ্ক বাড়াই তাহলে ধীরে ধীরে ফের আবার কমে 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 যে গিয়ে 1 এ পৌঁছালো। তাহলে ওইটাকে আমরা কি বলছি ম্যাক্সিমাম মান, ওর ক্ষমতাটাও কি হয় সবসময় ম্যাক্সিমাম হয়। তো দেখো এমন তো একটা সময় এসেছিল যে সময়টা কি হয়েছিল, প্রবাহ কত ছিল 5 ছিল। ঠিক আছে, তাহলে সেই প্রবাহটা ম্যাক্সিমাম প্রবাহের কি হয় অর্ধেক হয়, তারপর তো আবার কম্পাঙ্ক বাড়িয়েছিলাম বলে প্রবাহটা বাড়ছিল। এমন তো একটা সময় ছিল যে পয়েন্টে কি ছিল প্রবাহ 5 ছিল, মানে ম্যাক্সিমামের থেকে কি ছিল হাফ ছিল। তাহলে ম্যাক্সিমাম যদি মনে করি 10 ছিল তাহলে ম্যাক্সিমামের থেকে কি হয় হাফ ছিল। তাহলে এই প্রবাহটা হচ্ছে কি আমার সর্বোচ্চ প্রবাহের কি অর্ধেক প্রবাহ। তো এইখানে মনে করো দুটি কম্পাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এখন যখন শীর্ষম প্রবাহ যখন পাওয়া যায় তখন একটি কম্পাঙ্ক দেখতে পাওয়া যায়, কিন্তু দেখো যখন অর্ধেক প্রবাহ পাচ্ছি আমরা এখানে অর্ধেক প্রবাহ, সেই অর্ধেক প্রবাহের ক্ষেত্রে আমরা দুটি কম্পাঙ্ক পাচ্ছি। কেন, দেখো যখন ধীরে ধীরে কম্পাঙ্ক বাড়ছিল তখন এই কম্পাঙ্কের এই পয়েন্টটাও 5 পাচ্ছিলাম আমরা, আর ধীরে ধীরে আবার আলাম এখানে আসার পর প্রবাহ সবচেয়ে বেশি হলো, আবার ধীরে ধীরে প্রবাহ বাড়তে বাড়তে আবার ওটা প্রবাহটা যেহেতু কমছে তাই ঘুরে আবার 5-এ আসলো। তো দুটি কম্পাঙ্ক, একটি এই কম্পাঙ্ক আর একটি এই কম্পাঙ্ক, এই যে এই কম্পাঙ্ক আর একটি এই কম্পাঙ্ক, এই দুটি কম্পাঙ্কের জন্য কি হচ্ছে প্রবাহ মাত্রা আমার কি হচ্ছে সর্বোচ্চ প্রবাহের ক্ষেত্রে কি হচ্ছে সর্বোচ্চ প্রবাহের অর্ধেক হচ্ছে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কার গ্রাফ, আমার প্রবাহ মাত্রা আর কম্পাঙ্কের গ্রাফ। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটিকে আমি আরেক ভাবে করতে পারি, যে দেখো যখন আমার মনে করো রোধ, এটা রোধের উপরও ডিপেন্ড করছে, যে রোধ কিভাবে সেটিকে আমাদের শীর্ষ মানটিকে কমিয়ে দিতে পারে। সেটি দেখো যে আইম্যাক্স এটি, আর এটি হচ্ছে কি আমার কম্পাঙ্ক। ঠিক আছে, তো মনে করো রোধ আমার আছে 3.5,
ঠিক আছে, রোধ যদি 3.5 ওহম হয়, তো সেক্ষেত্রে মনে করো যদি আমার শীর্ষ মানটি এটি হয়, তো রোধটা যদি আমার বৃদ্ধি পায়, এই যে রোধটা যদি আমার বৃদ্ধি পায়, তাহলে শীর্ষ মানটা কি হবে, কমে যাবে। শীর্ষ মানটা কি হয়েছে দেখো, কমে গেছে, রোধটা বেড়ে গেছে। আবার যখন রোধটা অনেক বেশি হয়ে গেছে, দেখো রোদের মানটা যদি অনেক বেশি হয়, তাহলে শীর্ষ মানটা কি হবে, আরো কমে যাবে। শীর্ষ মানটা কি হয়েছে দেখো, আরো কমে গেছে। তাহলে রোধের মানটা বেশি, আর থ্রির মানটা বেশি, আর টু মানটা তাহলে একটু কম, আর আর মানটা সব থেকে কম। রোধ যত কম হবে কি হবে, প্রবাহ শীর্ষ মানটা কি হবে, তত বেশি হবে। ঠিক আছে, এই যে আই নট সমান কত, ভি নট বাই আর। ঠিক, ওমেগা নট সমান কত, 1/√LC। বোঝা গেছে? তাহলে দেখো তারপরে ডেল্টা ওমেগাকে পটিপ্রস্থ বলা হয়। ডেল্টা ওমেগা কোনটি? এই যে মনে করে একটি ওমেগা নট পেয়েছি আমরা, ওমেগা 1 পেয়েছি, একটি ওমেগা 2 পেয়েছি। এটিকে বলা হয় লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় আপার হাফ ফ্রিকোয়েন্সি। কেন লোয়ার মানে কি, যেটা কম ফ্রিকোয়েন্সি তো আমাদের এই পয়েন্টটি পাচ্ছি, আর বেশি ফ্রিকোয়েন্সি তো আমরা এই পয়েন্টটি পাচ্ছি। তো এই যে ওমেগা 1, এইটিকে বলা হয় লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি, এটিকে বলা হয় আপার হাফ ফ্রিকোয়েন্সি, মানে এটা বেশি মান হচ্ছে, ফ্রিকোয়েন্সির বেশি মান, এটা ফ্রিকোয়েন্সির কম মান। তাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এর যে একটা মান থাকে, যেটা আমাদের প্রমাণ থাকে একটা, সেটা কত হয়, R/L হয়। ঠিক আছে, কত হয়, R/L হয়। তো ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এর ভ্যালুটা কত হয়, কত হয়, এল হয়। যদি R/L হয়, তাহলে এই পুরাটি হচ্ছে এর পুরাটি ডিফারেন্স হচ্ছে R/L। তাহলে এর অর্ধেক ডিফারেন্স কত হবে, R/12, আর অর্ধেক ডিফারেন্স কত হবে, R/12। ঠিক আছে, আর এই শীর্ষ মান যেটি, শীর্ষ মানটি কত হচ্ছে আমার, ওমেগা নট। তাহলে এটি যদি আমার হয় ওমেগা নট, এই পয়েন্টটি যদি আমার ওমেগা নট, তাহলে এই পয়েন্টটি কি হবে, এতটা কম হবে। তাই ওমেগা নট এর থেকে R/12 কি হবে, কম হবে। কার মানটি, ওমেগা 1 এর মানটি। আর এর মানটি, কত হবে দেখো, ওমেগা নট তো এটি, এই লাইনটি সোজা সোজা ওমেগা নট, আর তার থেকে এই পয়েন্টটি যাতে হচ্ছে আমাকে, তাহলে মানে কত, R/12 বেশি। তাহলে ওমেগা 2 এর মানটা কত হবে, ওমেগা নট এর থেকে R/12 কি হবে, বেশি হবে। আমি এটা শর্টকাটে বোঝাচ্ছি, এটি ডিটেলসে বোঝানো যাবে। ঠিক আছে, যেটি আমি আলাদা করে তোমাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ঠিক, তাহলে দেখো ওমেগা 1 এর মান কত, ওমেগা নট মাইনাস R/12, যেহেতু পেছন দিকে আছে, আর ওমেগা 2 টি কি আছে, এদিকে আছে, মানে উল্টো এদিকে আছে, সাইড দিকে আছে, তার R/12 কি আছে, বেশি আছে। তাহলে উৎসের ওমেগা 1 এবং ওমেগা 2 কম্পাঙ্কগুলির জন্য বর্তনীতে সরবরাহিত ক্ষমতা অন্যান্য কম্পাঙ্কের কি হয়, ক্ষমতার অর্ধেক হয়। আমরা জানি যে এর ক্ষমতা কি হয়, অনধিক ক্ষমতার অর্ধেক হয়। অনধিক ক্ষমতা কোনটা, এটা সর্বোচ্চ ক্ষমতা এটা, আর এই ওমেগা 1 আর ওমেগা 2 এর জন্য কি হয়, সর্বোচ্চ ক্ষমতার কি হয়, অর্ধেক হয়। ঠিক আছে, এগুলো অঙ্ক করার সময় আমাদের প্রচুর কাজে লাগবে। তারপরে আমরা একটা জিনিস জানবো, যেটা হলো আমরা কি, কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর কোনটা জিনিস, যেটা আমাদের ভালোভাবে শোনা যায় যে কোয়ালিটি কত বেশি, মানে ওই যে শার্পনেসটা, যে তীক্ষ্ণতাটা, এই যে চূড়া, এই যে তীক্ষ্ণতা, এই যে গ্রাফের যে তীক্ষ্ণতা, এই যে কার্ভ, এটি যত বেশি আমাদের কি হবে, ছুচালো হবে বা কার্ভ হবে, তত বেশি আমাদের কি হবে, প্রবাহটা শার্প পাওয়া যাবে, মানে তত তীক্ষ্ণ বেশি হবে। আর যদি মনে করো এইভাবে আছে, তাহলে এর তো কোনো সঠিক তীক্ষ্ণতা নেই, কোথাও সমান আছে জায়গাটা, তাহলে এর কোথাও ডাইরেক্টলি প্রভাব পাচ্ছি না আমরা। এই শার্পনেসটা কি বেশি, দেখুন এই শার্পনেসটা কম, এই শার্পনেসটা অনেক বেশি। ঠিক আছে, তো ওইটাকে আমরা কি বলি, কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, যে কিউ সমান ওমেগা নট বাই ডেল্টা ওমেগা। তাহলে দেখো এই যে ডেল্টা ওমেগা, মানে এই যে গ্রাফের ক্ষেত্রে যদি এই যে পটিপ্রস্থ, এটাকে আমরা কি বলি, পটিপ্রস্থ, এর ডিফারেন্সটাকে, এটা যত কম হবে, ঠিক আছে, তত কি হবে, কোয়ালিটিটা আমাদের বেশি হবে। ঠিক আছে, যদি মনে করো এইভাবে হয়েছে, তো এটা অনেক বেশি, আর যদি মনে করো এইভাবে হয়, তাহলে এটা অনেক কম, তো এর কোয়ালিটি অনেক বেশি হবে। তো ওমেগা নট আর ডেল্টা ওমেগার মান কত, R/L। জানি আমরা একটু আগে বললাম যে ডেল্টা এর মান কত, R/L হয়। তাহলে যদি এলটা উপরে উঠে যায়, তাহলে কি হবে, কিউ সমান ওমেগা নট এল বাই কত হয়, আর। ঠিক আছে, তো আমরা বিভব দিয়েও সেটাকে করতে পারি। তাই কিউ সমান কত, ওমেগা নট এল বাই আর। তো ওমেগা নট উপরে যদি একটা আই গুণ করি, তো নিচেও একটা আই গুণ করা হয়েছে, তাহলে আই ইন্টু ওমেগা এল, মানে আমরা কি বুঝি, আই ইন্টু এক্সেল লিখেছি, আর আই ইন্টু আর, তো আই ইন্টু আরই আছে, এক্সেল মানেই তো সেই ওমেগা এল। তাহলে আমরা কি, আই ইন্টু আর মানে কি ভি, আর বলতে তো এখানে কার, আবেশের রোধ, তাই ভিএল লিখেছি, আর আই ইন্টু আর মানে রোধ, রোধের ক্ষেত্রে ভি আর লিখেছি। তাহলে আমরা কিউ সমান ভিএল বাই ভিআরও লিখতে পারি। আর আমরা এটাও জানি কি, ওমেগা নটের মান কত হয়, 1/√LC, আর এল বাই আরই আছে এখানে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখানে 1/R√LC। এটা কার, কোয়ালিটি ফ্যাক্টর কিউ গুণকের মান। তাহলে এলসিআর বর্তনীতে কিউ গুণক কি বটে, তীক্ষ্ণতা পরিমাপক যন্ত্র, যে কত বেশি তীক্ষ্ণ বটে, যে তার শার্পনেস কত বটে, কতটা আবার তীক্ষ্ণতা কত, সেটা জানার জন্য আমাদের কি দরকার, কোয়ালিটি ফ্যাক্টর মানে কিউ গুণক
দরকার, কিউ গুণকের দ্বারা বুঝতে পারবো যে সে কত বেশি কি বটে, তীক্ষ্ণ বটে। ঠিক, প্রতিপ্রস্থ ডাব্লিউ ডেল্টা ওমেগার মান যত কম হবে কিউ গুণকের মান কি হবে, তত বেশি হবে। স্বাভাবিক জিনিস যে এই যে শার্পনেস, এই যে চৌড়াটা যত কম হবে তত এটা কার্ভটা তত বেশি হবে, ভালো হবে, তীক্ষ্ণ হবে তত। প্রতিপ্রস্থ ডেল্টা ওমেগার মান অর্ধেক করা হলে আর এর মান কি হবে, বা অথবা আর এর মান অর্ধেক হলে কিউ গুণকের মান কি হবে, দ্বিগুণ হবে। স্বাভাবিক জিনিস যে যদি এটি ওমেগা 2/2 হয় তাহলে এটি কি হবে, 2 উপর চলে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। বা আর এর মান যদি হাফ হয়, অর্ধেক হয়ে যায়, তাও এটি কি হয়ে যাবে, কিউ গুণকের মানটি কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। যে বর্তনীতে এল আর সি উভয় রয়েছে কেবল সেই বর্তনী অন্যদিকে দেখা যাবে, আর আর এল আর বর্তনী বা সি আর বর্তনীর ক্ষেত্রে অন্যদিকে দেখা যাবে না, কারণ সেক্ষেত্রে এল আর সি নেই। দেখো দুজনের কম্পাঙ্ক দরকার, এল এরও কম্পাঙ্ক দরকার, সি এরও কম্পাঙ্ক দরকার, তবেই আমাদের কি হবে, অন্যদিক কম্পাঙ্ক দেখা যাবে বা অন্যদিক দেখা যাবে। যদি এল আর সি দেখা না থাকে তাহলে কি হবে, দেখা যাবে না। তো দেখো সি আর এল আর বর্তনীর ক্ষেত্রে আর আর এল আছে, সি নেই। আর সি আর বর্তনীর ক্ষেত্রে আর আর সি আছে, এল নেই। তাই এখানে অন্যদি হবে না। এল অন্যদি তখনই হবে যখন এল আর সি থাকবে। ঠিক আছে, এল আর সি থাকতেই হবে, তবেই সেটার ক্ষেত্রে কি দেখা যাবে, আমাদের অন্যদি দেখা যাবে। তাহলে তোমরা একবার নোটস গুলিকে ভালোভাবে দেখো, আমি একদম ভালোভাবে তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা এগুলি পরীক্ষার জন্য নোটস হিসাবে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এরপর আমি তোমাদেরকে কি করাবো, অঙ্কগুলি করাবো পরের ভিডিওতে। তোমরা একবার এটি ভালো করে দেখে নিও, কোনো অসুবিধা হবে না আশা করি। আমি ডিটেলস ভিডিও প্রত্যেকটা টপিককে নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেগুলি তোমাদের কি হবে, অনেক বেশি কি হবে, সুবিধা হবে তোমাদের সলভ করার জন্য। ঠিক আছে, আর এগুলো যদি তোমাদেরকে শর্ট নোটস দেখতে হয়, তাহলে শর্ট নোটসের জন্য আমি কি করবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শর্ট নোটস তোমাদের কি হবে, কেমন ভাবে হবে, যে কি কি পড়লেই তোমাদের হয়ে যাবে শর্ট নোটস। ঠিক আছে, তাহলে দেখো তোমাদেরকে শর্ট নোটসটি আমি একবার দেখিয়ে দিই। এই শর্ট নোটসটি তোমরা স্ক্রিনশট করে নেবে বা তোমরা লিখে নেবে খাতাতে। এই শর্ট নোটসটির মাধ্যমে আমি ছোট ছোট সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের অঙ্ক করতে কি সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা তো জানলাম, আর একটু আগে পড়েছিলাম আমরা যে পরবর্তী প্রবাহ কি জিনিস, ডায়নামো কি জিনিস। এই যে এটি ঘুরছে আমাদের, সেই সময় আমাদের কি হয়, তড়িৎচালক বলের মানটা। ঠিক আছে, আয়ের মানটা কি হয়, কোনটিকে শীর্ষ মান বলা হয়, যার পজিটিভ মান কত, প্লাস ই নট, এবং সর্বনিম্ন মান কত, সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ই নট এবং সর্বনিম্ন মাইনাস ই নট। দেখো আমি ছোট ছোট করে প্রত্যেকটি জিনিসকে লিখে দিয়েছি, যে কি হয়, কোন সময়ের ক্ষেত্রে কোনটা কাজে লাগে। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হয়, 0 থেকে পাই, আর 0 থেকে t/2। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হয়, পাই থেকে 2 পাই, আর t/2 থেকে কত হয়, টি হয়। ঠিক আছে, এই যে কোন কোন পজিশনে কোন কি হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো পর্যায়কালের ক্ষেত্রে কি হয়, টি সমান 2π/ω হয়, আর কম্পাঙ্ক ওমেগা সমান 2π/2πn হয়। এন সমান কত, 1/t। এগুলো আমাদের সব ছোট ছোট ইনফরমেশন জানা আছে আমাদের। ঠিক, পরবর্তী প্রবাহ তড়িৎচালক বল ই সমান ই নট সাইন ওমেগা টি এবং বিভব ভি সমান ভি নট সাইন ওমেগা টি এর ক্ষেত্রে কি হয়, পূর্ণচক্রের গড় মান কত হয়, এটা এগুলো সব প্রুফ আছে। ঠিক আছে, আর আমরা শর্ট নোটস মানে কি, আমাদের শুধু ভ্যালুগুলো জানতে হবে যে কোনটির ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, বুঝতে পারা গেছে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। তারপর সেকেন্ড পেজের ক্ষেত্রে আমরা পূর্ণচক্রের মানগুলো জানবো, যে VRMS সমান কি হয়, IRMS সমান কি হয়। ঠিক আছে, বোঝা গেছে। IRMS সমান শীর্ষ মানটা কত হয়, 70.7% হয়। এই যে এটা একটু আগে তোমাকে দেখানো হয়েছিল তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, যেটা আকৃতি গুণকের মানটা কত হয়, 1.11। ঠিক আছে, এভারেজ মান যদি হয় তো এইভাবে হয়। ব্যয়িত ক্ষমতা কত হয়, VRMS IRMS cos থিটা। দেখো সবকিছুই দেওয়া আছে, কম কম করে 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 কি কি জানতে হবে আমাদেরকে সব দেওয়া আছে। রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে দেখো যা যা আমাদের জানার দরকার সবগুলি আমাদের দেওয়া আছে। সেই বর্তনীর ক্ষেত্র দেওয়া আছে, এলআর বর্তনীর ক্ষেত্র দেওয়া আছে। ঠিক, যে মাইনাস থিটা হয় এর ক্ষেত্রে কি হয়, জেডটা আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার হয়, ভিআর প্লাস ভিএল তার ভিআর স্কোয়ার প্লাস ভিএল তার হোল স্কোয়ার হয়। দেখো কোনো অসুবিধা হবে না আশা করি, আমি অনেক ছোট ছোট ভাবে প্রত্যেকটা জিনিসকে দিয়ে দিয়েছি, অ্যারেঞ্জ করে দিয়েছি। তারপরের পেজে আমরা সিআর বর্তনী, এলসিআর এর বর্তনী প্রত্যেকটির ক্ষেত্রে আমার দেওয়া আছে। ভিএল সমান যদি ভিসি হয় তাহলে কি হবে। ঠিক আছে, অন্যদের ক্ষেত্রেও আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, যে কত রকমের ফর্মুলা হয়, গ্রাফটিও আমি ড্র করে দিয়েছি।
আর ওমেগা 1 এর মান ওমেগা 2 এর মান এই সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক হয়। ঠিক আছে, তোমাদেরকে বুঝিয়েছি একটু আগেই আমি। ঠিক আছে, তাহলে দেখো এটা কিউ গুণকের মান। ঠিক আছে, সবকিছু সাজানো ভাবে দেওয়া আছে। ঠিক, তাহলে তোমরা ভালো করে ভিডিওটিকে দেখবে। ভালো করে দেখলে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। আমি তোমাদেরকে অঙ্কগুলি এরপর চ্যাপ্টার থেকে যত রকমের কোয়েশ্চেন থাকে, যত রকমের ভালো ভালো কোয়েশ্চেন সবগুলি আমি কি করব, করিয়ে দেব। ঠিক আছে, তোমাদের সমস্ত কিছু পড়ানো হয়ে গেল এসি চ্যাপ্টার থেকে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, যাতে করে আমি বুঝতে পারি তোমাদের কেমন লাগলো। ঠিক, থ্যাংক ইউ।